আমরা লাইভ গুড মর্নিং, গুড আফটারনুন, গুড ইভিনিং, wherever you are, সবাই যে যেখানে আছো। তো আজকে আমাদের এই আলোচনা চন্দনা সান্যাল, চন্দনা মিস আমাদের সল্টেজ স্কুলের তার প্রকাশিত বই নোনাপানি স্কুল, তাই নিয়ে আমরা সবাই জড়ো হয়েছি। এই বইটা আলোচনা করার আগে কয়েকদিন আমরা যারা আছি তাদের একটু পরিচয় করে দিই। আমি সৌরভ, মিত্র। আমি স্কুল থেকে পাশ করেছি 1995-এ আইসিএসসি। আমি স্কুল, কলেজ, ইউনিভার্সিটির পাঠ বহুকাল চুকিয়ে গিয়েছি। এখন আমি হিউস্টনে থাকি, ইউএসএ তে চাকরিজীবী। এই আলোচনায় রয়েছে দেবযানী রায়। ও স্কুল থেকে পাশ করেছে 1999 আইএসসি। ও মিসের খুব প্রিয় ছাত্রী, কিন্তু মিসের কোনো ক্লাস করেনি। এবার এই বিষয়টা কি এবং কেন, কিভাবে, এটা আমরা আজকে জানবো। ও বর্তমানে দিল্লি ইউনিভার্সিটির মিরান্ডা কলেজের ইংলিশ ডিপার্টমেন্টের প্রফেসর, এবং ও একজন খুব পণ্ডিত ব্যক্তি। ওর খুব গভীর প্রশ্ন এই বইটা জুড়ে আছে এবং কমেন্টস আছে, সেই কাজকে আমরা জানবো ওর কি বক্তব্য এই বিষয়ে নিয়ে। আছে সুচিন্তন দাস। ও আমাকে খুবই বয়সে ছোট। ও আইএসসি পাশ করেছে 2018 সালে স্কুল থেকে। বর্তমানে ও ইতিহাস নিয়ে গবেষণা করছে অক্সফোর্ড ইউনিভার্সিটিতে। সুচিন্তন নাম শুনেই বুঝতে পারছেন, খুব সুচিন্তিত মতামত, সুচিন্তিত বক্তব্য রাখবে আজকের এই আলোচনায়। আপনারা ওর কথা শুনবেন। আমি ওর সাথে একটু খুবই অল্প আলাপ হয়েছে ওর সাথে, এবং ওর কথাবার্তা শুনে আমি খুব ইমপ্রেসড আর কি। খুব স্ট্রাকচার্ড ওয়েতে কথা বলে, খুব একজন পণ্ডিত ব্যক্তির মতন কথা বলে আর কি। আর রয়েছে অনন্য চক্রবর্তী। ওআইএসসি 2019-এর পাস আউট। ও ইতিহাস নিয়ে গবেষণা করে। ও দিল্লি ইউনিভার্সিটির সেন্ট স্টিফেন্সের স্নাতক। অনন্যর অন্য একটা পরিচয় আছে, ও খুব প্রতিবাদী। ওর চোখ মুখে দেখলেই বুঝতে পারবেন একটা গাল ভরা গাড়ি, প্রতিবাদী চরিত্র, বিপ্লবী চরিত্র। ওর ইনস্টাগ্রাম প্রোফাইলকে দেখবেন, স্বরচিত গান আছে, এবং সবকটা গানই খুব অ্যান্টি এস্টাবলিশমেন্ট গান। আমাদের গত অগস্ট মাসে বা সেপ্টেম্বর মাসে স্কুল থেকে আয়োজিত একটি মিছিল করা হয়েছিল আরজি কর ঘটনার প্রতিবাদ হিসেবে। তার মূল উদ্যোক্তা ছিল অনন্য, এবং সেই ঘটনাস্বরূপ একটি ম্যাগাজিন বা বুকলেট পাবলিশ হয়েছিল। তার মূল এডিটর ছিল অনন্য। অনন্য হচ্ছে আমাদের আজকের এই অনলাইন ইভেন্টের ক্যাপ্টেন। স্ক্রিন থেকে ও সব মডারেট করছে। আমি যদি কিছু বলতে না পারি বা অন্যরা কিছু বক্তব্য রাখে, এই পুরো ব্যাপারটাই ও পর্যালোচনা করছে। আর একজন রয়েছে আমাদের সাথে, সে এখনো জয়েন করেনি, অনির্বাণ ভট্টাচার্য। ওর পরিচয় আলাদা করে দেওয়ার কিছু নেই, ও একটু পরেই জয়েন করবে। ও স্কুল থেকে পাশ করেছে 1997 আইএসসি, এবং ও আমার বন্ধু, বাল্য বন্ধু। আমরা একই ক্লাসের ব্যাচমেট। ও একটি স্বনামধন্য ব্যক্তিত্ব, আলাদা করে ওর পরিচয় দেওয়ার কিছু নেই। ও গায়ক, ও লেখক, ও বহুল প্রচারিত দৈনিক এই সময়ের সম্পাদক, এবং এইবারের অস্কার অ্যাওয়ার্ডস এর ওর একটি গান লিরিসিস্ট হিসেবে শর্টলিস্টেড হয়েছিল, মানে ও একটা শর্টলিস্টেড নমিনেশন পেয়েছিল। তো ও একজন বিখ্যাত ব্যক্তিত্ব, সবাই ওকে দেখেছেন, সিনেমার পর্দায় দেখেছেন, গান শুনেছেন, টিভির পর্দায় দেখেছেন। ও একটু পরেই জয়েন করবে। এবং ওর আরেকটি পরিচয় হলো, ও স্কুলে থেকে পাশ করার পর কিছুদিন পর ও ইতিহাস নিয়ে শিক্ষকতা করেছে। ও স্কুলে হিস্ট্রি পড়িয়েছে বেশ কিছুদিন। সেই নিয়ে ও কিছু বক্তব্য হয়তো রাখবে আজকে। আমরা ওর বক্তব্য শুনবো। তো এই বইটি আলোচনা করার আগে, আমি মূল বিষয়ে ঢোকার আগে আমি একটি বিশেষ কাজ করে নিতে চাই। আমাদের স্কুলের আরো কয়েকজন প্রাক্তন অ্যালামনি বই লিখেছে, তাদের বইগুলো একটু আজ উল্লেখ করতে চাই। এবং সেই স্বরূপ আমার একটি পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন আছে, কয়েকটা স্লাইড আমি শেয়ার করব, সেটি আমি শেয়ার করছি। শেয়ার করবো কিভাবে?
present. Your computer, PowerPoint upload. Share screen করা যায় কি না? আপলোড ফাইল করতে পারবে। এক সেকেন্ড লাগছে আমার একটু শেয়ার করতেই চলবে না। বাবা মাউস চলছে না। না সেটা দেখা যাচ্ছে না। দেখিয়েগা একটু সময় চেয়ে নিচ্ছি। PowerPoint-টা everyone আমি স্ক্রিন আচ্ছা আমার PowerPoint-টা আপলোড হচ্ছে। তো যেটা বলছিলাম আমাদের স্কুলের কয়েকজন প্রাক্তনী তারা বই লিখেছে এবং সেই ব্যাপারটাই আমি একটু উল্লেখ করে দিতে চাই। এটা আলোচনার ওই ক্রেডিট সিনেমার যে ক্রেডিট না টাইটেলস যে পোর্শনটি সেই পোর্শনটা হচ্ছে আর কি। কয়েকদিন অ্যাকনলেজমেন্ট করা হবে এবং কয়েকটি বিষয় নিয়ে আলোচনা করা হবে। আমার এটা আপলোড হয়ে যাচ্ছে, একটু দেখা যাচ্ছে। হ্যাঁ, তো প্রথমে যার যে আর কথা বলতে চাই সে হচ্ছে সোমশঙ্কর রায়। ও বর্তমানে বিদ্যাসাগর কলেজের অধ্যাপক, ইতিহাস নিয়ে গবেষণা করে। ও ফিকশন নন ফিকশন দুটোই দেখে। ওর বইমেলায় প্রত্যেকবারই বই প্রকাশিত হয়। তো একটি বই হচ্ছে দেবী মঙ্গল, আর একটি বই দ্য ক্রনিকলস অফ বেঙ্গল ন্যানো হিস্টোরিওগ্রাফি, যেটা নন ফিকশন। ও বাংলায় দেখে, খুব সুন্দর দেখে, এবং ওর আর্টিকেল বিভিন্ন পত্র পত্রিকায় সবসময় প্রকাশিত হয়। দ্বিতীয় যে কথার ব্যক্তির কথা বলছিলাম সে হচ্ছে অনির্বাণ। ও আজকে আমাকে আলোচনায় যোগ দেবে। ওর গত 3 বছর ধরে প্রত্যেক বছর একটি করে বই প্রকাশ হচ্ছে। ওর প্রথম বই মরা আলোর সিম্ফনি, দ্বিতীয় বই 16 কলম, তৃতীয় বই নিম হাওয়া, যেটা এবারের বইমেলায় প্রকাশিত হয়েছে। ওর আইএসসি 1997 পাস আউট, যেটা আমরা আগেই বলেছি। তৃতীয় ব্যক্তি অভিজিৎ কুন্ডু, ও আইএসসি 1997 পাস আউট। ওর বইয়ের নাম নাচের ছেলে, এবং এই বইটি আমার কাছে খুবই একটি উল্লেখযোগ্য বই, কারণ এই বইটি অনেক বিষয় নিয়ে কথা বলে, অনেক সোশ্যালি রেলিভেন্ট ইম্পর্টেন্ট বিষয় নিয়ে কথা বলে, এবং এই বইটির মধ্যে আমাদের স্কুল সম্বন্ধেও অনেক কিছু কথা বলা আছে। তো আমি এটা এই বইকে খুব স্ট্রংলি রেকমেন্ড করছি সবাইকে, যারা এই সুযোগ পাবেন এই বইটি প্লিজ পড়বেন। আচ্ছা, আজকের যে ইভেন্টটা হচ্ছে এটার একটা আমরা ফেসবুকে বিভিন্ন জায়গায় সবাই পোস্ট করেছিলাম। তার পোস্টারটা যে ডিজাইন করেছে তার নাম বিশাখ সরকার। ও আমাকে বয়সে খুবই ছোট, সদ্য স্কুল থেকে পাশ করেছে আইএসসি 2020-তে। ও বর্তমানে ইউনিভার্সিটি অফ ম্যানচেস্টারে সোশ্যাল সায়েন্স নিয়ে পড়াশোনা করছে। এই বইটির প্রচ্ছদ ডিজাইন করেছে সায়ন্তন মৈত্র। ও আমারই বাল্যবন্ধু, আমারই ক্লাসমেট, আইএসসি 1997 পাস আউট। ও বাই এডুকেশন আর্কিটেক্ট, স্কুল অফ প্ল্যানিং অ্যান্ড আর্কিটেকচার থেকেও পাশ করেছে। কিন্তু পেশাগত হিসেবে আমি যদি ভাবি, ও একজন শিল্পী, আর্ট কিউরেটর। ওর একটা বর্তমান এক্সিবিশন চলছে ইন্ডিয়ান মিউজিয়ামে, খুবই উল্লেখযোগ্য একটা। একেবারে জানুয়ারি মাসে শুরু হয়েছে এক্সিবিশনটাই, শেষ হবে মার্চ মাসের শেষে। এবার এই যে এতদিনের কথা বললাম আজকে এবং যারা আলোচনাটা আছে, একটা বিষয় আপনি লক্ষ্য করবেন, আপনারা সবাই লক্ষ্য করবেন যারাই শুনছেন এই আলোচনাটা, যে সবাইরই একটা হিউম্যানিটিস ব্যাকগ্রাউন্ড, এবং সবাই হয় ইতিহাস নিয়ে চর্চা, নয় বাংলা নিয়ে চর্চা, নয় সোশ্যাল সায়েন্স নিয়ে চর্চা, which is very unique। কারণ আমরা যে ছোটবেলায় আমরা সবাই ভাবতাম, আমরা যারা সায়েন্সের স্টুডেন্ট, আমি নিজে সায়েন্সের স্টুডেন্ট, আমরা ভাবতাম আমরাই খুব ওয়েল বেশি প্রোডাক্টিভ। তা কিন্তু নয়। আমরা যেটা দেখতে পাচ্ছি এখানে, যে যারা হিউম্যানিটিজ এর ছাত্রছাত্রী, তারা বেশ স্কুলের পাবলিক পার্সোনালিটি, এবং সবাই
যে কটা বইয়ের উল্লেখ করলাম, আমাদের সল্ট স্কুল ইংলিশ মিডিয়াম হওয়া সত্ত্বেও সবারই বই বাংলায় লেখা। এটা আমার কাছে খুব ইন্টারেস্টিং লেগেছিল আর কি। সব শেষে একটা কথা বলবি যে এই অ্যাকনলেজমেন্টের সেকশনে, সেটা হচ্ছে যে আরো অন্য অনেকেই হয়তো বই লিখে থাকতে পারেন, এটা আমি জানি না। এবং যখন যেদিন জানতে পারবো আমি সেই বই নিশ্চয়ই প্রচার করব আমার ফেসবুক পেজ থেকে। যারা লিখেছে তারা প্লিজ আমাকে যোগাযোগ করো, আমার ফেসবুক প্রোফাইল সবাই জানে মোটামুটি। আমি নিশ্চয়ই সেই বইয়ের প্রচার করবো। আমি সল্ট স্কুলের এই বই, এই অ্যালামনির এই বইগুলো সবারই পড়া উচিত, আমাদের সবাইয়ের। এবং আমি বিশেষভাবে অনুরোধ করবো যে সল্ট স্কুলের বর্তমান কোনো প্রতিনিধি থাকে, এই বইগুলো যেন আমাদের স্কুলের লাইব্রেরিতে স্থান পায়। এই বিষয়টা নিয়ে আমরা একদম শেষেও আলোচনা করব যে বইগুলো একটা আমাদের আহ সব জায়গাতেই স্থান পাওয়া উচিত, মানে সবারই পড়া উচিত এবং স্কুলের লাইব্রেরিতেও হয়তো থাকা উচিত, কারণ এগুলো সবই আমাদের স্কুলের মানে প্রাক্তনীদের সব লেখা বই, আমার সবারই পড়া উচিত। যাই হোক, এটা ইন্ট্রোডাকশন পর্ব মোটামুটি শেষ, আমরা এবার আলোচনার মূল বিষয় ঢুকি। তো শুরুতেই আমি যেটা বলবো সেটা হচ্ছে যে আমি বইটা পড়েছি এবং আমি স্কুলে ভর্তি হয়েছিলাম 1983 সালে ডিসেম্বর মাসে, পাশ করেছি 1995-এ। সেই জন্য আমি স্কুলের শুরুর দিকটার ঘটনা অনেকগুলোই জানি। সেগুলো আমি বইকে পড়েও আমি দেখলাম যে আমার সেই পুরোনো মেমোরিজ গুলো রিফ্রেশ হয়ে যাচ্ছে আর কি। কিন্তু বইয়ের একটা বিশাল অংশ আছে যেটা আমি স্কুল পাশ করার পর, এবং সেইটা পড়ে আমার অদ্ভুত লেগেছিল। মানে যাদের চিনি, যাদের যে স্কুলের কথা আমি নিজে ব্যক্তিগতভাবে জানি, তাদের অনেক অজানা তথ্য, অনেক অজানা কথা তাদের সম্বন্ধে জানতে পারলাম। বইটি বিভিন্ন বিষয় কাজ করে, সেই বিষয় নিয়ে আমরা আলোচনা করব। কিন্তু যেটা শুরুতেই আমি মিসকে প্রশ্ন করব, মিসকে বোধহয় বই লিখেছিলেন মিস যখন রিটায়ার করছেন বোধহয় 2021 সালে, আমি ভুল হলে মিস আমাকে শুধরে গেলেন। এবং মিসের কাছে আমার এটাই প্রশ্ন, শুরুতেই মিস যদি এটা বলেন যে প্রথমেই আপনি যখন বইটা দেখছেন, তো আপনার মানে মূল ভাবনা বা আপনার মোটিভেশন কি ছিল এই বইকে দেখার পেছনে, যে আপনি এটা একদম রিটায়ারমেন্ট যখন হচ্ছে আপনার, আপনি তখন এই বইকে দেখার কথা কেন ভাবেন? এই বিষয়টা যদি গিয়ে শুরু করে আপনি আপনার বক্তব্য শুরু করেন, মিস আপনি বলুন। আচ্ছা, তো প্রথমে একটু আমার চোখের সামনে যারা উপস্থিত আছে আর চোখের আড়ালে যারা উপস্থিত আছে তাদের সবাইকে ভালোবাসা জানিয়ে বলি যে আমার এই মুহূর্তে একটাই কথা বলতে ইচ্ছে করছে যে ভাই, আমি ভুল করে সিএ স্কুল নিয়ে একটা বই লিখে ফেলেছি, আর কখনো এই ভুল করব না, আমাকে তোরা ছেড়ে দে। কিন্তু কেউ আমাকে ছাড়বে না। আর এটা খুব সত্যি কথা। আমি এটা মজা করে বললাম ঠিকই, কিন্তু এটা খুব সত্যি কথা যে সিএ স্কুল নিয়ে একটা বই লিখবো এরকম কোনো পূর্ব পরিকল্পনা আমার আদৌ ছিল না। আমি যতদিন স্কুলের সঙ্গে যুক্ত ছিলাম ততদিন আমার একদমই মাথায় এই ধরনের কোনো চিন্তা ভাবনা আসেনি। কিন্তু রিটায়ার করার পর স্কুলকে চিরতরে বিদায় জানিয়ে চলে আসার পর স্কুলের থেকে ছাড়াছাড়ি হয়ে যাওয়ার যে কষ্টবোধটা, সেই কষ্টবোধটা আমাকে দিয়ে নোনাপানি স্কুল লিখিয়ে নিয়েছে। কিভাবে সেটা হলো সেটা বলতে পারি। অবসর নেওয়ার পরে আমি একটা জিনিস খুব অবাক হয়ে লক্ষ্য করলাম যে 34 বছর ধরে তৈরি হয়ে ওঠা অভ্যেসগুলো যদি একদিন রাতারাতি নেই হয়ে যায়, তাহলে কতটা ফাঁকা জায়গা তৈরি হতে পারে। আমার জীবনের একটা অংশই যেন নেই হয়ে গেল। আমার এই যে সকাল থেকে স্কুলে যাওয়ার তাড়া, ক্লাস নেওয়া, খাতা দেখা, পরীক্ষার চাপ, আমার স্টাফ রুমটা, আমার ওই কফি কাপের আড্ডাটা, আমার লকার, আমার নিজস্ব চেয়ারটা, এই সব কিছুই নেই। এই হাজার একটা নেই নেই নেই, এগুলো আমাকে বুঝিয়ে দিল যে ওরা আমার জীবনে কতখানি জুড়ে ছিল। সেটা কিন্তু আমি বুঝতেই পারিনি এর আগে। এটা হয় যে যখন আমরা
কারুর সঙ্গে বা কোনো কিছুর সঙ্গে খুব জড়িয়ে থাকি, তখন তো তার অভাবটা বোধ করি না। তার থেকে দূরে চলে গেলে অভাবটা কি সেটা বুঝতে পারি, তখন তার কাছে আবার ফিরে যেতে ইচ্ছে করে বা তাকে ফিরে পেতে ইচ্ছে করে। আমারও ঠিক তাই হলো। অবসর নেওয়ার পর থেকে না আমার সবসময় মনে হতো আমি এক ছুটে স্কুলে চলে যাই, কিন্তু সেটা তো সম্ভব নয়। আমি দেখছি যে সেটা সম্ভব নয় বলেই বোধহয় আমি সারাক্ষণই স্কুলের গল্প করছি আমার বাড়িতে, আমার পরিবারের লোকজনদের সঙ্গে। বা পরিবারের লোকজনেরাও তো বহুদিন থেকে স্কুলটির সঙ্গে পরিচিত আমার সূত্রেই। অনেক ঘটনাই তারা জানেন, অনেক চরিত্রদের তারা চেনেন। সুতরাং তাদের সঙ্গে আমি গল্পটা করতে পারছি ঠিকই, কিন্তু কার এত সময় আছে যে সারাক্ষণ আমার সামনে বসে তারা স্কুলের গল্প শুনবে? সেটা তাদের ভালোও লাগবে না সব সময়। তখন আমার মনে হলো যে ঠিক আছে, আমি ক্লাসে যেভাবে আমার বাচ্চাদের গল্প বলতাম, আমি না হয় ভেবে নিই যে আমার সামনে আমার ক্লাসের ছেলেমেয়েরা রয়েছে, তাদের আমি আমার স্কুলের গল্প বলি। এবার দেখো, আহ একটা ফাঁকা ঘরে একা বসে বকবক করে করে তো আর গল্প বলা যায় না। মানে গেলেও এমনিতেই আমার আশেপাশে বা এখানেও যারা বসে আছে তাদের মধ্যে এমন অনেকেই আছে যারা আমার এদিক ওদিক একটু দেখতে পেলেই আমাকে নানান রকম বিশেষণে ভূষিত করে, এবং সেই বিশেষণগুলো মোটেই পছন্দ হয় না আমার, এবং সেগুলো কারুরই পছন্দ হওয়ার নয়। তো যেচে সেধে তাদের হাতে অস্ত্র তুলে দেওয়ার কোনো মানে নেই। সুতরাং বাচ্চাদের গল্প বলা মানে হচ্ছে গল্প লেখা। আমি দেখছি আমি যখন তখন কাগজ কলম টেনে নিয়ে আমি স্কুলের কথা লিখে যাচ্ছি, স্মৃতিচারণের মধ্যে দিয়ে আমি স্কুলটাকে ছুঁতে চাইছি। আর যখন আমি লিখতে শুরু করলাম, তখন দেখলাম যে কত পুরনো ঘটনা, কত খুঁটিনাটি সব মনে পড়ছে। এমন কত চরিত্র যাদের কথা হয়তো আমি এত বছরে কোনোদিন একবারও ভাবিনি, মনেই করিনি, তারা সবাই ঘিরে আসছেন আমার চারপাশে, এবং যত পুরনো তত যেন জীবন্ত। তো এইভাবে লেখা চলতে লাগলো। আমি যতক্ষণ লেখার মধ্যে থাকি ততক্ষণ আমি যেন স্কুলের সান্নিধ্যে থাকি, আমি একটা আরাম বোধ করি। তো এইভাবে চলতে চলতে একটা বছর ঘুরে গেল। আমি 2021-এর নভেম্বরে রিটায়ার করেছি। 2022-এর শেষ নাগাদ আমি দেখলাম যে আমি প্রচুর লিখে ফেলেছি। তো তখন আমার মনে হলো যে এতগুলো পাতা যখন লিখেই ফেললাম, তাহলে এটাকে এবার একটা বইয়ের আকার দেওয়া উচিত। উচিত কথাটা আমি এই জন্যে বলছি যে আমি নিজে না ভাবলেও আমার সব পুরনো ছাত্রছাত্রীরা এবং আমার সহকর্মী দিদিরা আমাকে কিন্তু বহুদিন থেকে বারংবার বলেছেন স্কুল নিয়ে একটা বই লিখতে, কিন্তু আমি সেই কথাগুলোকে গুরুত্ব দিতে পারিনি, কারণ আমার সবসময় যেটা মনে হয়, আমি মনে করেছি যে ধুর আমি পারবো না, একটা বই লেখা কি মুখের কথা, ও আমি পারবো না। সে কারণে আমার ছেলে মেয়েদের অনুরোধ, দাবি, আবদার বা আমার সহকর্মী দিদিদের যে কথা, সেগুলো আমি মাথায় রাখিনি। কিন্তু এই এত কিছু লিখে ফেলার পর মনে হলো যে ঠিক আছে, এবার ওদের ইচ্ছেটাকে একটা সম্মান দেওয়া যায় বোধহয়। তো আমি তো মনের আবেগে লিখে ফেলেছি, এবং ততদিনে 1 বছর কেটেও গেছে। একটু আবেগটা একটু প্রশমিতও হয়েছে, কারণ সময় তো সব থেকে বড় চিকিৎসক। তখন মনে হলো যে এই অবিন্যস্ত লেখাগুলোকে বইয়ের আকার কিভাবে দিতে হয়, আমি তো কিছু জানি না। তখন আমি প্রথম যোগাযোগ করলাম অনির্বাণের সঙ্গে। অনির্বাণ আমাকে অনেক কিছু বলেনি, খুব অল্প সংখ্যক কিন্তু মহামূল্যবান কিছু নির্দেশও আমাকে দিল, দিক নির্দেশ বা পথ দেখিয়ে দিল বলা যেতে পারে। সেই পথ অনুসরণ করে আমি ওই অবিন্যস্ত বিষয়গুলোকে একটা বিন্যাসের মধ্যে আনতে পারলাম। এবং তখনও কিন্তু লেখার আকৃতিটা আমার মতন, মানে বেশ মোটাসোটা মেদবহুল আর কি, অনেক অবাঞ্ছিত মেদ তখনও তার শরীরে রয়েছে। তো সেই অবাঞ্ছিত মেদগুলো ঝরিয়ে ফেলার যে পরিশ্রমটা, সেটা কিন্তু মূলত দুজন করেছেন। একজন আমার প্রকাশক লিরিক্যাল বুকসের সুমেরু মুখোপাধ্যায়, আরেকজন অভিজিৎ কুণ্ডু, একটু আগেই যার কথা বলা হলো।
এরা দুজন আমার ওই মেদবহুল লেখাটি থেকে অবাঞ্ছিত মেদ ঝরিয়ে দেওয়ার জন্য কি কি আমার করা উচিত সেগুলো আমাকে বারংবার বলেছেন। তো এইভাবে যেটা শুরুতে বললাম যে স্কুল থেকে সিএস স্কুল থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ার যে কষ্টবোধ, সেই কষ্টবোধ আমাকে নোনাপানি স্কুল লিখিয়ে নিল। আর এই আমার ছাত্রছাত্রীরা তাদের সহায়তায় এবং এই বইটা যখন আমি চিন্তা করলাম যে এই লেখাটাকে বইয়ের আকার দিতে হবে, তখন এটাও ভাবলাম যে তাহলে একটু যত্নবান হওয়া উচিত, তথ্যগুলো যেন প্রামাণ্য হয়, সেদিকে নজর দেওয়া উচিত। সেটার জন্য আমি আমার সহকর্মীদের, আমার ছাত্রছাত্রীদেরও আমি যথেষ্ট উত্তপ্ত করেছি এবং আমাকে ওরা প্রচুর সাহায্য করেছে। এখানে যারা বসে আছে তারা প্রত্যেকে এবং এর বাইরেও যারা রয়েছে তাদের নাম আমি বইতে উল্লেখ করেছি সকলেরই। এদের প্রত্যেকের সহায়তায়, এসএলএস পরিবারের সহায়তায় আমার এই নোনাপানি স্কুল তৈরি হয়েছে। মোটামুটি এই শুরুর কথা। যে আমাদের মধ্যে এসে গেছে অনির্বাণ ভট্টাচার্য, ওরা আজকে একটু দেরি হলো। তো অনির্বাণ, তুই তো এই বইটা যখন ড্রাফটিং স্টেজে ছিল তখন তুই অনেকটাই দেখেছিস, এবং তোর কিছু প্রশ্ন থাকলে বা তোর কিছু বক্তব্য থাকলে তুই বল কিছু আর কি। তোর কথা শুনবার জন্য সবাই অধীর আগ্রহে অপেক্ষা করছে। আনমিউট করো একটু। হ্যাঁ, বলছি যে তুই শোনা যাচ্ছে তো? হ্যাঁ, তুই কি শুরু করলি, আমাদের মধ্যে এসে গেছেন শুনে কিরকম একটু ভয় করলো না। হ্যাঁ, আসলে আমার সরি সবাইকে, আমি একটু আসতে দেরি হলো। আসলে কোনোদিন বাংলা ক্লাস করিনি তো, তাই বাংলা ক্লাসটা খুঁজে নিতে একটু সময় লাগলো। আমি মিসের একটা জিনিস, অদ্ভুত জিনিস দেখলাম, মানে আমি আমরা সবাই নিশ্চয়ই দেখেছি যে ছাত্র কিংবা ছাত্রী সঙ্গে এইগুলো আমরা খুব রিলেট করি যে তারা এরকম দুলে 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 মুখস্থ করে। আমি এই প্রথম দেখলাম একজন টিচার, তিনিও দুলে দুলেই কিন্তু বলেন না। আর তুই যেটা জিজ্ঞেস করলি দেখ, সেইটা হচ্ছে যে মিস যখন আমাকে প্রথম বলেন আর কি, মিসের সঙ্গে অদ্ভুত একটা, মিসের আমি তো কোনোদিন, আমি হিন্দি পড়েছি, ক্লাস 12 অব্দি হিন্দি পড়েছি, মিসকে দেখেছি। আমি যখন, মানে আমরা যখন একসঙ্গে, মানে তুই আমি 10-এ তো চলে গেলি, তারপর কুন্ডু তো একটু আগেই দেখলাম কমেন্ট করলো, তো রমপম, মানে সায়ন্তন, আমরা সবাই মিসকে, ওরা মিসকে পেয়েছে, আমি মিসকে শুধু দেখেছি এই ক্লাস থেকে ওই ক্লাসে চলে যাচ্ছেন বা আমি চলে যাচ্ছি হিন্দি ক্লাস করতে। আমি মিসকে ভালোভাবে পেলাম হচ্ছে যখন আমি অদ্ভুতভাবে টিচার হয়ে ওই স্টাফ রুমটায় ঢুকলাম, যে স্টাফ রুমে আর বাইরে আমরা দাঁড়াতাম, সেই স্টাফ রুমে যখন আমি ঢুকলাম তখন আমি চন্দনা মিসকে পেলাম অন্যভাবে। তো তারপরে মিস বইটা, মানে যখন ভাবছেন যে এটা লিখবেন আর কি, আমাকে বলতেন টলতেন, এবং অপূর্ব কেক বানান। তো সেই কেকের লোক এইটা লিখেছি, ওইটা শোনা যাচ্ছে তো? শুনতে পাচ্ছি, মাঝে একটু কানেকশন ড্রপ করলে তুই বলে বলবি। সরি, আমি লিঙ্ক কি যাচ্ছে মাঝে মাঝে? হ্যাঁ, একটু ড্রপ করলাম মাঝে আর কি, দেখ। আচ্ছা, কিছু শোনা যায়নি তাই তো? কিছুটা, পুরোটা যে শোনা যায়নি তা নয়, কিছুটা মাত্র।
আচ্ছা, ড্রপ করেছে, ঠিক আছে। আমি বলছি, তার মানে আমাকে থামিয়ে দিস যদি না শোনা যায়, মানে জানান দিস আর কি। তো মিস যখন আমাকে বলছিলেন যে এইটা, হ্যাঁ আমি বলতে থাকছি, হোপফুলি শোনা যাবে। দেখ, মিস যখন আমাকে প্রথম বলতে লাগলেন যে এইরকম একটা ভাবছি, তো যেটা এক্ষুনি মিস বলছিলেন যে অনেক কিছুই কিন্তু মাথার মধ্যে আছে মিসের, অনেক কিছুই প্রিয় মিসের মনে হচ্ছে। সত্যি সেগুলো ভালো, সেগুলো তো অবভিয়াসলি একটা ইমোশন তো তার সঙ্গে জড়িয়েই ছিল মিসের, এবং আমাদের প্রত্যেকেরই হয়তো জড়িয়ে থাকার মতন কথা। কিন্তু একটা তো কোথাও কলেবরটাকে একটু কন্ট্রোলে আনতে হবে, হাতের মধ্যে আনতে হবে। তো ফলে আমার যেটা প্রথম মনে হলো যে মিসকে একটা জিনিস করতে হবে, সেটা হচ্ছে যে মিসকে একটু কম ইমোশনাল হতে হবে, কারণ মিস খুব ইমোশনাল। মিস যদি এই বইটা লেখার সময় শুধু ইমোশনেই যান, তাহলে কিন্তু উনি যেভাবে গল্পটা বলতে চাইছেন, আর উনি খুব সুন্দর গল্প বলেন, হ্যাঁ, খুব আটপৌরে স্টাইলে গল্প বলেন, এই যে আটপৌরে স্টাইলে। এবং মিসের কিন্তু এর আগে আরেকটা বই আছে। এবার এই যে বই, সেই বইয়ের যে স্টাইল, লেখার স্টাইল, এইটা একদম আটপৌরে সেই স্টাইলটা। এবং আমার শুধু মনে হচ্ছিল যে এইগুলো যদি আসে, এই কথাগুলো যদি আসে, ওই স্টাইলে আসে, কিন্তু কতটা আসবে এবং কতটা আসবে না, সেটা যেরকম মিস বললেন যে অভিজিৎ সাংঘাতিক একটা কাজ করেছে, তো অভিজিৎকে আলাদা করে অভিনন্দন। মিসকে এইখানে মানে হেল্প করায়, এবং মিস নিজে তো করেইছেন। তো আমার যেটা মনে হচ্ছিল যে অনেক কথা বলতে হবে না, যে কথাটা বলতে হবে সেই কথাটা যেন ওই হার্টফেল্ট, তো মিসের সব জিনিসই হবে, কিন্তু ওই আটপৌরে স্টাইলে, এবং ঠিক অতটুকুই দরকার। মাঝে মাঝে কিছু আমাদের মনে হয় না, ঠিক এইটুকুনি দরকার, এর চেয়ে একটুও বেশি নয়, একটুও কম নয়। এবং মিস যখন একটা জিনিস বলেন, এত গুছিয়ে বলেন, ওই গুছনো ব্যাপারটা আমার প্রথমে এটাই মাথায় এসেছিল, তুই যেটা জিজ্ঞেস করলি যে ওই গুছনো ব্যাপারটা যেন মিসের লেখায় ঠিক এভাবেই আসে, যেভাবে আমাকে বা অভিজিৎকে বা ধর তোকে প্রথম শোনাচ্ছেন, যেমন করে শোনাচ্ছেন সেটাই যেন এখানে আসে। তো ফলে আমি মিস বললেন যে মহামূল্যবান অমুক তমুক বললেন, অ্যাজ ইউজুয়াল মিস বাড়িয়ে বলেন, মূল্যবান টুল্যবান কিছু নয়। আমি যেটা চাই, আমার যেটা শুনতে পড়তে ভালো লাগতো বা ভালো লাগবে, আমি ঠিক মিসকে সেটাই বলেছিলাম। কারণ মিসের যা লিখেছিলেন সবকিছু এটাই ছিল, কিন্তু মিসের একটা জিনিস আছে, সেটা হচ্ছে এই সাংঘাতিক একটা ইমোশনাল একটা থ্রেড নিজের মধ্যে নিয়ে ঘোরেন। এবার এটা অসম্ভব ইম্পর্টেন্টও, কারণ এখন তো আমাদের এই ইমোশনাল থ্রেডটাই আমরা খুঁজে পাই না, বা এই যে এতদিন পর মিস এখনো তার আমাদের কাছে যেটা কর্মস্থল, মিসের কাছে কিন্তু ধর্মস্থলও বটে, একটা সময় ছিল। এই যে কর্মস্থল টু ধর্মস্থল, এই যে জার্নিটা, এই জার্নিটা মিস করেছেন অসম্ভব যত্ন নিয়ে, অসম্ভব মন দিয়ে। এইটাই তো এখন আমরা খুঁজে পাই না। সো মিস এই বইটার, এবং মিস মানে নিজের জীবন যাপন দিয়ে আসলে আমার মনে হয় আমাদের কিন্তু আবার করে মনে করিয়ে দিলেন যে একটা জিনিস যেটা এখন আমরা এখন একটা জিনিস কম পাই, আছে সব খুব বেশি নেই, ওই যাপনটা মিস কিন্তু এই বইয়ের মাধ্যমে জাস্ট আরেকবার রিইটারেট করে দিলেন। সো এইটা আমার সবচেয়ে বড় পাওয়া এই বইটা থেকে আর কি। অনেক গল্প অবভিয়াসলি ফিরে ফিরে আসছে, 4টে জানি 10টা জানি না, সে তো হবেই, কিন্তু একটা দর্শন আবার উনি আমাদের মধ্যে চারিয়ে দিচ্ছেন, কিন্তু এই একটা এককালের হয়ে যাওয়া যাপনকে আবার উনি খুব আটপৌরে ভাবে আমাদের সামনে রেখেছি। মানে আমার জাস্ট এইটাই বলার। বা খুব সুন্দর বললি অনির্বাণ, তুই যেরকম সরস ভঙ্গিতে কথা বলিস সেই ব্যাপারটাই রাখলি। বেশ
অনির্বাণ যেটা বললো তার মধ্যে প্রশংসা অনেকটা আবার অভিযোগও আছে তার মধ্যে আর কি। তো আপনি এর প্রত্যুত্তরে কিছু একটা বলুন আর কি, অনির্বাণকে একটা সমূহ জবাব দিন আর কি। তুই আরেকবার বল, তোর কথাটাও একটু ড্রপ করলো, কি বললি সৌরভ? হ্যাঁ বেশ, মানে অনির্বাণকে খুব সুন্দর বললো এবং আমার বক্তব্যের মধ্যে অনেকটা প্রশংসা রয়েছে, আবার কিছু কিছু হালকা অভিযোগও রয়েছে আর কি। তো আমি চাই আপনি এর একটা সমূহ জবাব দিন অনির্বাণকে আর কি। না, অনির্বাণ যা যা বলেছে তার মধ্যে বই সংক্রান্ত কোনো অভিযোগ যদি থেকে থাকে সেটাকে আমার অভিযোগ মনে হয়নি, সেটা যথার্থ বলেই ও বলেছে। কিন্তু যেটা আমি বলবো সেটার জন্য আমি কোমরটা বেঁধে নিয়েছি। হ্যাঁ, সেটা হচ্ছে আমি একটু আগে, তখন অনির্বাণ এখানে এসেছে কিনা আমি জানি না, আমি বললাম না যে কেউ কেউ বসে থাকে সব সময় যে আমার কিছু একটা নিয়ে আমাকে কিছু একটা বিশেষ বিশেষণে ভূষিত করার জন্যে। তো অনির্বাণ নিজেই আমাকে রাস্তাটা খুলে দিল, আমার এখন আর নামটা বলতে আপত্তি নেই, যে এই একজনই কিন্তু বললো আমি দুলে দুলে কথা বলি। তো কোথাও কোন অভিধানে লেখা আছে যে কোনো টিচার দুলে দুলে কথা বলতে পারবে না? এটাই আমার একমাত্র বক্তব্য। এবং আমি যে শুরুতে আমার বক্তব্যের মধ্যে বললাম যে আমার পরিবারেও আশেপাশে এরকম কয়েকজন আছে, আর এখানে যারা বসে আছে তাদের মধ্যেও কেউ কেউ আছে যে যারা সুযোগ খোঁজে আমাকে কোন দিকটা দিয়ে চেপে ধরবে। তো অনির্বাণ নিজেই প্রমাণ করে দিল, আমার আর কিছু বলার নেই। এবার তোমরা বলো। অনির্বাণ, কি আমার বলার পালা আবার? হ্যাঁ, এই যে তোদের মধ্যে একটা বক্সিং ম্যাচ চলছে তোদের মিসের মধ্যে, তোমরা উপভোগ করতে চাই আর কি। আমার কিছু বলার নেই। আমি ইনফ্যাক্ট এটাই তো মিস করলেন না, মানে এই যে দেখ, মানে কিভাবে আমি বাংলা পড়িনি বলে কোনোদিন, হিন্দি পড়েছি বলে এই এক বৈষম্য। আমার কিছু বলার নেই, ওরা বল, হতাশ আমি। যাই হোক, এরকম চলতে থাকবে আমাদের মধ্যে ছোটখাটো বক্সিং, এর সাথে ওর কখন যে কাকে কে নকআউট পাঞ্চ দিচ্ছে সেটা আমরা কেউ বুঝতে পারবো না। আমি খুব আনন্দ পাচ্ছি যে ও যে বলগুলো মারছে কোনোটা দিয়েই 4-6 হচ্ছে না। ও বলছে যে বাংলা পড়েনি তাই বৈষম্য। তা আমি তো প্রথম ওকেই ডেকেছি আমার বইটাকে ঠিকঠাক আকার দেওয়ার জন্যে, আমি তো কোনো বাংলা স্টুডেন্টকে ডাকিনি ভাই, বলো। আহা, সেটা তো এই জন্য ডেকেছিলেন কারণ আমি কিভাবে যেন একটা বাংলা বই লিখেছিলাম, আপনি ডেকেছিলেন সম্পূর্ণ অন্য। একদম বললে হবে নাকি? না, আমাকে বলুন, আপনি আমাকে কেকের লোভ কেন দেখিয়েছিলেন? আপনি লোভ দেখিয়েছিলেন, লোভ দেখিয়ে আনিয়েছিলেন, তার মানে আমি নিজে আসতাম না, ওই কেকের লোভ তাই না? হ্যাঁ, কেকের লোভ দেখিয়ে এনেছিলেন। কেন? আমি একটা সুবোধ বালক, আমি নিজে চলে যেতাম। কেকের লোভ দেখালেন কেন? লোভ আপনি প্রথম ইন্ট্রোডিউস করলেন। তো আমি এখানে বলে রাখি, তো আমি এইরকম অনেক মুহূর্তের সাক্ষী আর কি। গত 3 বছর ধরে আমাদের মধ্যে একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, আমি, অনির্বাণ, মিস, অভিজিৎ কুন্ডু, এবং এই অনির্বাণ আর মিসের মধ্যে এইটা চলতেই থাকে আর কি। তো যাই হোক, আমরা চলে আসি, এই আলোচনা চলতে থাকবে, এই ধরনের আলোচনাই চলতে থাকবে। আমরা চলে আসি দেবযানীর কাছে। দেবযানী হচ্ছে, যেটা শুরুতেই বললাম, ও মিসের খুব প্রিয় ছাত্রী। মানে আমি ওর সাথেই যখন, ও একই সময় আমার সাথে স্কুলে পড়েছে, কিন্তু তখন আমার ওর সাথে দেখা হয়নি বা আলাপ হয়নি। মানে আমি ওর কথা খুব শুনেছি এবং বহুবার শুনেছি মিসের কাছে। এবং যেটা আমি জানতাম না যে মিসের এত প্রিয় ছাত্রী হওয়া সত্ত্বেও ওই অনেকটা অনির্বাণের মতন কেস, ও মিসের ক্লাস কোনোদিন করেনি। তো যাই হোক, দেবযানী একজন প্রফেসর, যেটা শুরুতেই বললাম, ও খুব মানে বইটা আবার রিভাইজ করে এসেছে, ও খুব ডিপ কোয়েশ্চেন্স করবে এখানে। দেবযানী, তুই কিছু বল। আমি কোনো ডিপ কোয়েশ্চেন্স করব না, নাম্বার 1। আর রিভাইজ তো আমরা সবাই করে এসেছি, আমি যা হোয়াটসঅ্যাপ গ্রুপে দেখলাম সকাল থেকে হলো। আর এটা ঠিক কথা যে মিসের কাছে আমি পড়িনি, শুধু একবারই পড়েছিলাম, একটা সাবস্টিটিউশন ক্লাস বলা হতো, মানে ওই আজকাল যেটাকে অ্যারেঞ্জমেন্ট বলে,
সেখানে মিস একবার আমাদেরকে লোয়ার বেঙ্গলি পড়াতে এসেছিলেন কয়েকটা 2টো কি 3টে ক্লাসে, ওই নিজে বড় বইটি পড়ার জন্য। উনি ওখান থেকে ওই পুপুয়া সম্বন্ধে বলা বা কিছু এইসব বলা একটু সুন্দর করে বলেছিলেন, ব্যাস ওটুকুই আমার মনে আছে। বিয়ন্ড দ্যাট আমার কিচ্ছু মনে নেই। আর ওনাকে দেখতাম, উনি মানে যেরকম অনির্বাণ বলল যে এরকম আসছেন যাচ্ছেন দেখছি, ব্যাস ওইটুকুই আর কি। তো আমি যখন বইটা মিস লিখছিলেন তখনও মিস বলছিলেন যে আমি এরকম লিখছি, নানান জিনিস হয়তো কখনো কখনো ইনফরমেশনটা কনফার্ম করার জন্য কখনো কখনো উনি জিজ্ঞাসাও করেছেন যে হ্যাঁ তোর কি কিছু মনে পড়ে বা কিছু। তো তখন যেটুকু মনে পড়েছিল তখন বলেছিলাম, কিন্তু যখন বইটা হাতে পেলাম আমার তো খুব ভালো লাগলো। এখন যেহেতু আমি খুব র্যান্ডম বলতে পারি আর কি বইটা সম্বন্ধে, আমি বইটা সম্বন্ধেই বলবো। আমার শুধু মিসকে 2টো ছোট ছোট প্রশ্ন আছে, সেটা আমি লাস্টে জিজ্ঞেস করব। তো একটা আমার মনে হয়, যেটা আমার প্রথম থেকেই মনে হয়েছে, আমি অত পড়িনি, অত আমি ভালো করে বলতে পারবো না, কিন্তু আমার মনে হয় যে এরকম একটা মেময়ার, এটা তো একটা মেময়ার, কারণ এখানে আবার উনি লিখছেন, নন ফিকশনও রয়েছে, বিকজ উই হ্যাভ মানে আমাদের ক্যারেক্টার্স যারা আসছে যাচ্ছে, কখনো আসছেন কখনো চলে যাচ্ছেন আবার আসছেন, একটা বেশ একটা স্টেজের মতো ব্যাপার আছে এই বইটার মধ্যে। তো এটা তো মেময়ার, এইরকম টিচার্স পার্সপেক্টিভ বা টিচার্স পয়েন্ট অফ ভিউ থেকে লেখা কোনো মেময়ার আমি তো এখনো পড়িনি। আমি বলছি আমি পড়িনি, কেউ পড়ে থাকলে তো মানে তাহলে আমাদেরকে জানানো উচিত, দেন উই ক্যান থিঙ্ক, মানে উই ক্যান ওয়ার্ক অন ইট। আর এটা আমার খুব অবাক লেগেছিল, কারণ আমরা সবাই লিখি স্কুল নিয়ে, আমরা সবাই স্কুল নিয়ে বলি, বা যখন কোনো মেময়ার আমরা পড়ছিও, বা স্কুল মেময়ার পার্টিকুলারলি বা ইউনিভার্সিটিও, সেখানে স্টুডেন্টরা দে আর রাইটিং অ্যাবাউট টিচার্স, ইনস্টিটিউশন, ভ্যালিউজ এটসেট্রা। টিচাররা লিখেছেন এরকম হয়তো খুব কমই পাওয়া যাবে। অফকোর্স শঙ্খ ঘোষ উনিও লিখেছেন, কিন্তু উনিও অ্যাজ আ ফ্রম দি পার্সপেক্টিভ অফ আ স্টুডেন্ট লিখেছেন, ছোট্ট একটা স্কুল। তো সেখানে যেটা মানে সেটা পড়ে আমি অনেক আগে পড়েছিলাম, তারপরে পড়ে যখন মিসের বইটা আবার হাতে পেলাম, তখন আমার ওই একটা জিনিস বারবার মনে হচ্ছিল যে ওই উনিও শঙ্খ ঘোষ বলেছেন একটা জায়গাতে প্রথমেই ইনফ্যাক্ট ওনার লেখা আছে যে আগে মা বাবারা অত স্কুলে কি হচ্ছে, কেন হচ্ছে, হলো না কেন, চলে গেলাম, একটা অ্যাপ্লিকেশন দিয়ে দিলাম যে এরকম হবে না, আমার ছেলে বা আমার মেয়ের এরকম হয়েছে, এই ধরনের যে একটা এক্সিস্টিং মানে প্রেজেন্ট স্ট্রাকচার, ওরকম কোনো স্ট্রাকচার ছিল না, খুব একটা আনস্ট্রাকচার্ড ব্যাপার ছিল। তো সেখানে মা বাবারা দেখছেন আবার দেখছেন না, বোথ ওয়েজ আর কি ব্যাপারটা। আর অত ভাবতেনও না যে এটা করতে হবে, ওটা অনেক পরে হয়েছে, ইনিশিয়ালি তো ছিল না। তো 80s, মিড 80s, আর্লি 90s আমরা যখন স্কুলে পড়েছি, তখন কিন্তু ওই টিচাররাই আমাদের দেখাশোনা করছেন, ওনারাই আমাদের মানে 80% গার্জেন, আমরা ওখানে ওনার বেশিরভাগ সময় ওনাদের সঙ্গে রয়েছি। তো ওনাদের সঙ্গে বেশ একটা যে রিলেশনশিপ গড়ে উঠেছে, সেটার একটা এক্সাম্পল হচ্ছে আজকে যখন আমরা সবাই মিলে এখানে কথা বলছি। তো এই যে ব্রিজিং, এই যে একটা জেনারেশনের সঙ্গে আরেকটা ব্রিজিং হচ্ছে, বা এই যে কামিং টুগেদার হচ্ছে, এই যে রিলেশনশিপটা এতটা ডিপ যে আজকেও আমরা বসে মনে হচ্ছে যে হ্যাঁ ওই তো রাজনাথ দা গেটটা খুলে দিচ্ছেন, যেমন মিস লিখেছেন, বা গেট খুলতে একদম সময় মানে হবে তবেই উনি গেট খুলবেন, বা স্বপ্না মিস যে লাইন যেটা আমরা কখনো ভুলি না, যে আই এম ওয়াচিং ইউ, হ্যাঁ সবসময় মনে হয় সত্যি এখনো মিস ইজ ওয়াচিং আস উইচ শি ইজ। তো সেগুলো যখন বইটার মধ্যে আমরা পড়ছি, তখন এই যে হৃদ্যটা যেটা এতটা আমাদেরকে এখনো আমরা ফিল করতে পারি, সেটা একটা অ্যাসপেক্ট এই স্কুলটার, এই বইটির। তো এবং স্কুলের বলতে হবে। তো এটা মেময়ার হিসেবে খুব ইন্টারেস্টিং একটা ব্যাপার, এই টেকনিক, যে টিচার্স পার্সপেক্টিভ পাচ্ছি, সো মেনি ক্যারেক্টার্স আর কামিং ইন এন্ড গোয়িং আউট, আর ইটস অলমোস্ট লাইক এ স্টেজ। আর সব থেকে ইন্টারেস্টিং হলো একটা মটলি গ্রুপ অফ এক্সট্রিমলি ট্যালেন্টেড ইন্ডিভিজুয়ালস এই হঠাৎ করে যেন মনে হচ্ছে এলেন একটা সময়, মানে সেই সময় আর কি 80s 90s এর সময়, ওই বছরগুলোতে, ওই সময়টাতে, এবং এসে এমন একটা স্কুল সবাই মিলে তৈরি করার চেষ্টা করলেন, যেটা হয়তো আজকাল আর আমরা পাবো না। সেটা ওই বইটাতে সকলের সম্বন্ধে যখন জানতে পারছি, সবার সম্বন্ধে তো আমরা জানি না। যেমন মঞ্জু মিস, যে আমি ওনাকে মনে রেখেছি, আমি ম্যাথসে ভীষণ বাজে,
আমার ওনাকে মনে আছে উনি ম্যাথস করাতে আসতেন। তো লাস্ট যখন মঞ্জু মিসের ক্লাস করেছি তখন আমি 7/8-এ, তারপরে আমার মনে নেই, মানে আই ডোন্ট হ্যাভ এনি মেমোরি অফ হার, কিন্তু উনি যে অত সুন্দর করে বুনতে পারেন সেটা আমার জানা ছিল না। তো এই যে ছোট ছোট জিনিস, অফকোর্স সবটা তো আমাদের স্টুডেন্ট হিসেবে তো টিচারদেরকে আমরা ওরকম ভাবে দেখি না, টিচাররা যেমন তাদের কলিগকে দেখছে বা তাদের স্টুডেন্টদেরকে দেখছে। তো এই যে ছোট ছোট ইন্ট্রিকেসিস, এক একটা টিচারের যে প্রত্যেক টিচারের মধ্যে যে আলাদা ট্যালেন্ট আছে বিসাইডস বিং আ টিচার, সেটাও খুব সুন্দর করে মিস আনার চেষ্টা করেছেন। আর একটা অ্যাসপেক্ট হচ্ছে, মানে আমি শুধু অ্যাসপেক্টের উপরেই ফোকাস করছি কারণ হয়তো ওটাই মাথার মধ্যে থাকে আমার সবসময়। আর একটা যেটা আমি দেখি, বইটা এটা বেশ কয়েকবার পড়েছি, যে এটাকে আমরা হয়তো সবাই ভাবছি যে সল্টলেক স্কুলের ইতিহাস, which is true to an extent, it is true, কিন্তু যেটা এটা অনন্য ভালো বলতে পারবে বা সুচিন্তান ভালো বলতে পারবে, এই বইটার মধ্যে কিন্তু কোনো ক্রোনোলজি নেই। মিসের কথা দিয়ে শুরু করছেন, মিসের পার্সোনাল এক্সপিরিয়েন্সেস এর কথা দিয়ে শুরু করে তারপরে উনি আস্তে আস্তে ট্রেসিং দি হিস্ট্রি অফ দিস, ইউনো, ইন দ্যাট সেন্স একটা নন ডেসক্রিপ্ট স্কুল হঠাৎ কেমন করে আমাদের সারা জীবনটাকেই মানে দাঁড় করিয়ে দিল, সেই যে ট্রানজিশনস গুলো, সেই যে চেঞ্জেস গুলো, সেই যে রিলেশনশিপস গুলো, এগুলো উনি খুব, মানে অফকোর্স ওই যে হাইলি ইমোশনাল আর কি, সেটাও কিছুটা দেখা যায় যে উনি যেরকম ভাবে ক্যাপচার করার চেষ্টা করেছেন। তো আমার এই কথাগুলো মনে হয়। আর আরো কয়েকটা দিক আছে বইটার, যেরকম সবাই মানে যারা বইটা পড়েছে তারা সবাই একমত হবেন যে একটা যে এডুকেশন সিস্টেমের যে ল্যান্ডস্কেপের মধ্যে যে চেঞ্জেস গুলো এসছে, সেটাই বইটা যতই সিএস স্কুলের কোট আনকোট সিএস স্কুলের সম্বন্ধে হোক বা সল্টলেক স্কুলের সম্বন্ধে হোক, যে লার্জার পিকচার যেটা, মানে কনটেক্সট যেটা, সেটার থেকে একদমই বাইরে নয়। মানে কনটেক্সট হ্যাজ ডিসাইডেড যে মিস কোন জায়গাগুলো হয়তো মনে রেখেছেন বা ফোকাস করেছেন। যেমন এই এডুকেশন সিস্টেমে চেঞ্জ হয়েছে, আজকাল পেরেন্টস টিচার মিটিং এ ওই 1-to-1 ইন্টারাকশন হয়, আগেকার ওই বনহোমি বা ক্যামেরাড্রি যে পেরেন্ট টিচারের সঙ্গে বা পেরেন্টের সঙ্গে, সেই ইয়েগুলো এখন আর নেই। এটা একটা খুব, আমি একটা খুব স্লাইট এক্সাম্পল দিলাম, কারণ এই জিনিসটা খুব আমার পার্সোনালি মনে হয় যেটা খুব আনহেলদি, বিকজ উই আর নট কানেক্টেড অ্যাট অল। তো তখনকার যে কানেকশনস গুলো ছিল, সেই কানেকশনস এর যে ব্রেকডাউন, ফ্র্যাগমেন্টেশন, সেটাও এই বইতে কখনো কখনো ধরা পড়েছে। এবং সেটা অ্যাকচুয়ালি খুবই ভাবার বিষয় যে এরকম হওয়া উচিত নয়। এবং এই ধরনের যে চেঞ্জেস, শিফটস গুলো হয়েছে, সেগুলো মিসের আরেকটা জায়গা থেকে বোঝা যায় যখন উনি বাংলা ভাষাটা বা এনি ভার্নাকুলার ল্যাঙ্গুয়েজ ইন দ্যাট সেন্স, যখন সেটা সেকেন্ডারি একটা জায়গায় চলে যাচ্ছে আর কি, মানে সেটা অপশনাল হয়ে যাচ্ছে, নিতেও পারো নাও নিতে পারো। আমরা এত ল্যাঙ্গুয়েজ নিয়ে এত কনসিয়াস, তার সত্ত্বেও আমাদের যে এই যে চেঞ্জটা হচ্ছে এবং সেখানে একটা ল্যাঙ্গুয়েজ বা দুটো ল্যাঙ্গুয়েজ গুরুত্ব পাচ্ছে, সেখানে যে একটা দুঃখের ব্যাপার, যে সেই অ্যাঙ্গুইশ যেটা অ্যাজ আ বাংলা টিচার, সেটা তো খুব অবভিয়াস বইটার মধ্যে। এবং আরেকটা যেটা খুব ইন্টারেস্টিং দিক ছিল বইটাতে, যেটা পড়ি মাঝে মাঝে আর ভাবি, যে স্টাফ রুমটা কেমন করে মিস সাজালেন ফার্স্টে। ওই যে বললাম মটলি গ্রুপ অফ এক্সট্রিমলি ট্যালেন্টেড ইন্ডিভিজুয়ালস কামিং টুগেদার, তো স্টাফ রুমটা হচ্ছে ওনাদের অ্যাকচুয়াল ডেন আর কি। এবার সেই ডেনটার মধ্যে ডেন্ট এলো একটা সময়, ওটা ওই যে চেঞ্জ হয়ে গেল, লকার হয়ে গেল, সেই টেবিলটা আর রইল না। মানে যতটা এডুকেশন সিস্টেমে চেঞ্জ আসছে, ঠিক ততটাই পার্সোনাল রিলেশনশিপস এর মধ্যেও চেঞ্জ আসছে। এবং সেটা খুব খুব কি বলবো, প্রমিনেন্ট বইটার মধ্যে। কখনো কখনো মিসের যে দুঃখগুলো, যে এই যে একটা কি বলবো ফিশার্স গুলো অবভিয়াস হচ্ছে বা ডাইলিউটেড হয়ে যাচ্ছে আগের রিলেশনশিপস গুলো। মিস কিন্তু রিলেশনশিপের উপরে খুব জোর দিয়েছেন বইটার মধ্যে। ওরকম মনে হতে পারে যে এটা একটা স্কুলের রিলেশনশিপ, বাট হিউম্যান রিলেশনসে যে ভ্যালিউজ অফ যে হিউম্যান ভ্যালিউজ, সেগুলোর ওপরেও মিস কিন্তু খুব ফোকাস করেছেন। তো এই স্টাফ রুমটা একটা সময় যখন একটা ব্যাটল গ্রাউন্ড অফ ওল্ড আর নিউ ভ্যালিউজ হয়ে গেল, তখন যে মিসের বা অন্যান্য আমাদের যারা পুরনো টিচার ছিলেন, আমরা যাদেরকে চিনি, তাদের যে কিরকম মনে হচ্ছে এবং তাদের যে কষ্টটা, সেটাও খুব ভালো করে ধরা পড়েছে বইটার মধ্যে। আর মানে পুরো যে ব্যাপারটা ফাংশনাল হয়ে যাচ্ছে বা ফাংশনাল সিস্টেমটাই ফাংশনাল হয়ে যাচ্ছে, সেই জিনিসটা এখানে আসছে আর কি। আই হোপ আই এম নট এক্সিডিং, আমি
আর বলার অনেক কিছুই আছে। আর একটা হচ্ছে যে এই বইটা আমাদেরকে একটা জিনিস খুব হেল্প করে, তাই না, যারা টিচার বা টিচার হতে চায় তাদের একবার এই বইটা পড়া উচিত। কারণ এই বইটা পড়লে বোঝা যায় কি ধরনের কারিকুলাম একসময় ছিল, যখন কোনো স্ট্রাকচার, হয়তো স্ট্রং স্ট্রাকচার ছিল না, স্টিল সেই স্ট্রাকচারেই তো আমরা বড় হয়েছি। সেই না থাকা স্ট্রাকচারের মধ্যেও আমরা কেমন স্ট্রাকচার্ড হয়ে গেছি, সেই না থাকা স্ট্রাকচারের মধ্যেও আমরা কেমন সবাই সবাইকে চিনতাম বা জানতাম, সেই বিষয়টাও খুব ভেবে দেখার কথা। এবং উনি যে ওই কখনো কখনো ক্লাসে কিছু কিছু খুব ইনোভেটিভ টিচিং টেকনিক্স ইউজ করেছেন, সেইগুলো খুব ইউজফুল। মানে সেগুলো আমি বলছি না স্কুল টিচার বা শুধু স্কুল টিচার্সদের জন্য, এনি টিচার ফর দ্যাট ম্যাটার, তাদের জন্য কিন্তু এটা খুব হেল্পফুল। মানে এটা একটা ওই হতে পারে আর কি, এক্সট্রা রিডিং, রেকমেন্ডেড রিডিং হতে পারে ফর টিচার্স। আর একটা যেটা আমার মনে হয়েছে যে মিসের লেখাটার মধ্যে মাঝে মাঝে ওই যে টিচারের যে অটোনমি ছিল একটা সময়, এবং সেটা যে যখন চলে যাচ্ছে, ওই চলে যাওয়ার অনেকটা ধরা পড়ে এই বইটার মধ্যে। অনেক কিছু চলে যাওয়ার, যেমন অনেক কিছু আসার ধরা পড়ে, সেরকম অনেক কিছু চলে যাওয়ারও ধরা পড়ে। আবার কিছুটা লোনলিনেস, শুধু বন্ধু বা কলিগসের চলে যাওয়ার জন্য যে লোনলিনেস, সেটা নয়, একটা যে সময় চলে যাচ্ছে, একটা যে সিস্টেম চলে যাচ্ছে, একটা যে বড় একটা সময় চলে যাচ্ছে, সেটা কিন্তু মিস হয়তো বইটা লেখার আগে থেকেই ফিল করতে পারছিলেন। তো ওই ইম্পেন্ডিং লোনলিনেস, আর মিস বললেন যে পরে উনি রিটায়ারমেন্টের পরে যখন উনি ভাবতে শুরু করলেন, তখন উনি লিখতে শুরু করলেন। আমার তো বইটা পড়ে মনে হলো যে ওটা অনেকদিন ধরেই মিসের মধ্যে ছিল, জাস্ট মানে একটা ওয়েটিং পিরিয়ড ছিল, সো ইট কেম আউট। তো এই জিনিসগুলো ধরা পড়ছে। এবং আমি শুধু একটা জিনিস বুঝতে পারিনি, সেটা মিসকে বলতে হবে কেন বুঝিনি। সেটা হচ্ছে যে র্যাপসডির ওপরে খুব ফোকাস আছে। অফকোর্স র্যাপসডি মানে সিএ স্কুলের বা সল্টলেক স্কুলের বা সল্টলেকের মধ্যে খুব ইম্পর্টেন্ট একটা ইভেন্ট তৈরি হয়েছিল, কিন্তু ওখানে আমি দেখেছি বইটার, ওটা আমার একটা অবাক লেগেছে যে একটা লং মানে নাম্বার অফ পেজেস হ্যাভ বিন ডিভোটেড টু র্যাপসডি। এটার কারণ কি? কারণ অফকোর্স টিচার স্টুডেন্ট রিলেশনশিপটা খুব ভালো করে ওখান থেকে বেরিয়ে আসছে, একটা স্পন্টেনাইটি যে থাকে একটা ইভেন্ট পুট আপ করা, সেটাও বেরিয়ে আসছে। কিন্তু আমার খুব জানার ইচ্ছা আছে সব স্টুডেন্টরাই কি পার্টিসিপেট করতো? কারণ এরম তো হতে পারে না। তাহলে যারা লেফট আউট স্টুডেন্টস থাকতো তারা কিরকম ভাবে পার্টিসিপেট করতো? অ্যাজ অডিয়েন্স শুধু, নাকি তাদেরও কিছু রোল থাকতো? তাদের কি মনে হতো? তো সেই একটা জিনিস আমার খুব মনে হয় আর কি, যে তাদের কি পজিশন আর কি অ্যাজ ফার এজ র্যাপসডি ইজ কনসার্ন। আর হচ্ছে যে ক্লাসরুমটা যে একটা সেলফ ডিসকভারির জায়গা, বা ক্লাসরুমটা যে একটা কোঅপারেশন, ক্লাসরুম কনভারসেশন, নিশ্চয়ই অনেক কনভারসেশন স্টুডেন্টদের সঙ্গে, অনেক ঘটনা উনি বলেছেন। তো সেই কনভারসেশন, ঘটনা, বিভিন্ন টিচারদের আসা যাওয়া, স্টুডেন্টদের আসা যাওয়া, সেগুলো পড়লে বোঝা যায় যে কতটা গ্রুপ ডিসকভারি হচ্ছে বা কত ইম্পর্টেন্ট এই কোঅপারেশন হচ্ছে। সবই এই যে ম্যাজিক অফ গ্রুপ ডিসকভারি যেটা আর কি, সেটা একমাত্র কিন্তু ক্লাসরুমেই পসিবল। আমরা যারা ক্লাসরুমে থেকেছি বা থাকি, তাদের কাছে এটা একটা এখনো পর্যন্ত খুব বড় পাওয়া, ইরেসপেক্টিভ অফ হাউ এভার ইরিটেটেড উই মে ফিল। কিন্তু সেটা মিসের এই বইটায় রয়েছে। বাট আমার মনে হয় কোথাও যেন কিছু কিছু লোকের অ্যাবসেন্স রয়েছে, সেই নট লোকের, আই উড সে স্টুডেন্টসদের অ্যাবসেন্স রয়েছে, সেই ভয়েসটা আমি খুঁজে পাইনি বইয়ের মধ্যে। আর আই শুড এন্ড নাও, যে ওই আমার মনে হয় যে মিসকে এই বইটা, মিস কতটা কি পেয়েছেন সেটা যদি আমি ভাবি, আমার জানা নেই ভালোবাসা ছাড়া আর অন্য কিছু যদি মিস পেয়ে থাকেন। মেমোয়ারের একটা ফাংশন থাকে, মেমোয়ারের ফাংশনটা এরকম যে একটা সময় শেষ হয়ে যাওয়ার পরে যখন কেউ মেমোয়ার লিখছে, মেমোয়ার রাইটিং যে ফেজটা, সেই সময় একটা আইডেন্টিটি ফরমেশন হয়, এবং সেই আইডেন্টিটি ফরমেশনটা হয় হচ্ছে পুরনো লোকেদের সম্বন্ধে ভাবা, মুহূর্তের সম্বন্ধে ভাবা এবং তাদেরকে নিয়ে লেখা। তাহলে প্রেজেন্টের মিনিংটা ওখান থেকে নিয়ে আসা বা পাওয়া, সেই একটা খুব ইম্পর্টেন্ট হয়তো আমার মনে হয় মিসের জন্যও কাজ করেছে বা করে থাকতে পারে অ্যাজ আ রাইটার। আর হচ্ছে ওই কন্টিনিউইটি অফ দ্য সেলফ যাকে বলে আর কি, যে কিছু পাস্ট ভ্যালিউজ আছে, কিছু পাস্ট মোমেন্টস আছে, এবং সেই
ফিলিংস গুলো, সেই থটস গুলোতেই এই যে প্রেজেন্টটা মিসের রিটায়ার্ড যে একটা লাইফ, সেটাতে খুব একটা বড় রোল প্লে করেছে এই বইটা লেখা। মানে থেরাপিউটিক টু অ্যান এক্সটেন্ট, অ্যাট দ্য সেম টাইম আইডেন্টিটি ফরমেশন হচ্ছে। আর সব থেকে মজার ব্যাপার হচ্ছে, যেহেতু মিস লিখেছেন, যেহেতু আই কনসিডার হার অ্যাজ আ উমেন রাইটার, হ্যাঁ ফিমেল রাইটার, সেই জন্য এটা মিসের থেকেই হয়তো এক্সপেক্টেড ছিল। এই বইটা যদি হয়তো অন্য কেউ হয়তো কোনো মেল পার্সপেক্টিভ থেকে লিখতো, ইট উড বি ইন্টারেস্টিং টু সি হোয়াট হি উড রাইট অর হি উড হ্যাভ রিটেন। তো সেটা আমার কাছে একটা খুব প্রাইডের ব্যাপার যে মিস লিখেছেন। অফকোর্স আমি ওনার কাছে ক্লাস করিনি, কিন্তু উনি আমাকে যথেষ্ট ভালোবাসেন, সেটা সবাই বারবারই বলছেন। তো সেটা আমার কাছে পাওনা। তো এই যে ট্রানজিশনস রয়েছে, নানান দিক রয়েছে বইটার, এটাই আমার বলার ছিল। আর মিসকে একটা খুব বড় থ্যাংক ইউ দেওয়ার ছিল যে মানে এইটুকু সময়ের মধ্যে, এইটুকু একটা বইয়ের, এই কয়েকটা পাতার মধ্যে উনি কতগুলো জিনিস একসঙ্গে আমাদেরকে দিতে পেরেছেন অ্যাজ আ গিফট, অ্যান্ড গিফট ফর লাইফ। থ্যাংক ইউ। আচ্ছা, থ্যাংক ইউ আমিও দিচ্ছি দেবযানীকে। এত সুন্দর করে বললি পুরোটাই, আমি মুগ্ধ হয়ে শুনলাম। আর তুই যে প্রশ্নটা করলি র্যাপসোডি নিয়ে, আসলে র্যাপসোডিটা না সত্যি আমাদের কাছে একটা মানে একটা ভীষণ প্রিয় একটা বিষয় ছিল, সেটা তো লেখাটা পড়েই বোঝা গেছে। আর তুই বলছিলি যে অন্য ছাত্রছাত্রীরা, তবে আমি বইতেও এটা লিখেছি যে এত বেশি মাত্রায় মানে আমাদের প্রচুর ইভেন্টস এটাতে হতো র্যাপসোডিতে, সকাল থেকে রাত পর্যন্ত নানান রকম কম্পিটিশন, নানান রকম নাচ গান নাটক আঁকা ইত্যাদি ইত্যাদি। প্রচুর ছেলে মেয়েই কিন্তু ইনভলভ হতো, মানে একদম স্টেজে ওঠা বলতে মানে যারা ইভেন্ট গুলোতে পার্টিসিপেট করছে। সেটা ছাড়াও এই যে বারবার আমি একটা কথা লিখেছি না, যে ওটা একটা মহাযজ্ঞ। এবার কজন স্টেজে উঠে নাচছে গাইছে বা কুইজে অংশ নিচ্ছে বা ছবি আঁকছে, সেটা তো আছেই। তা বাদে এই যে এত বড় একটা যজ্ঞ চালানোর জন্য তো আশেপাশে প্রচুর সৈন্য সামন্ত লাগে, তাদের সবার নাম হয়তো সামনে আসে না, হ্যাঁ, কিন্তু পর্দার অন্তরালে প্রচুর লোককেই কাজ করতে হয়। এবং সেই সমস্ত কাজে কিন্তু আমাদের এই ছেলেমেয়েরা আমাদের একদম ডান হাত বাঁ হাত ছিল। এবং প্রচুর ছেলে যারা শুধুই দেখতে আসতো, দর্শক হিসেবে যারা আসতো, তাদের সংখ্যা কম। তার কারণ শুধু র্যাপসোডির পাশাপাশি আমি কিন্তু এক্সিবিশনের কথাটাও উল্লেখ করেছি। হ্যাঁ, এক্সিবিশন মানে বুঝতে পারছিস তো। এবং এটাও আমি লিখেছি যে আমাদের স্কুলে অতকাল আগে, এখন কোথায় কি হয় আমি জানি না, আমাদের সময় কিন্তু এক্সিবিশন বলতে স্কুলে আমরা শুধু সায়েন্স এক্সিবিশনই বুঝতাম আমরা যখন ছাত্রী ছিলাম আমাদের ছাত্র জীবনে। কিন্তু এই সিএ স্কুলে প্রথম থেকেই কিন্তু প্রতিটি সাবজেক্টের জন্য একটা করে ঘর, এবং প্রতিটি সাবজেক্টেই বাচ্চারা কিছু না কিছু জিনিস তৈরি করছে, বানাচ্ছে, এক্সিবিট করছে। এক্সিবিশনটাও পাশাপাশি আমাদের খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় ছিল। সুতরাং র্যাপসোডির মধ্যেই কিন্তু এক্সিবিশনটাও ইনক্লুডেড। অতএব যার ফলে এক্সিবিশনে যে কত বাচ্চা অংশগ্রহণ করতো সেটা তোরা তো দেখেছিসই, এবং তার পরবর্তীকালে যত দিন গেছে আরো বেশি। কেউ চার্ট বানাচ্ছে, কেউ সেটাকে বলছে, কেউ মডেল বানাচ্ছে। এবং যেহেতু প্রথম দিকে 3 দিন করে এবং পরের 2 দিন করে হচ্ছে, এবার যারা মডেলটাকে বা চার্টটাকে যারা ডেসক্রাইব করছে, মানে যারা দাঁড়াচ্ছে বলার জন্য, তারাও তো পাল্টে পাল্টে যাচ্ছে। একদিন ফার্স্ট হাফে কেউ বলছে, সেকেন্ড হাফে কেউ বলছে, আবার পরের দিন অন্য কেউ আসছে। এইভাবে র্যাপসোডির এই সমস্ত ইভেন্টস গুলো এবং এক্সিবিশন, এই দুটো মিলিয়ে কিন্তু বেশিরভাগ ছাত্রছাত্রীরাই অংশ নিত। খুব কম সংখ্যক ছাত্রছাত্রী শুধুমাত্র দর্শক হিসেবে আসতো। এই আমার বলবো এটাই। বল। থ্যাংক ইউ। আরেকটা জিনিস বলতে ভুলে গেছিলাম, খুব তাড়াতাড়ি বলবো। সেটা হচ্ছে আমি একটা ট্রানজিশন নোটিস করেছি, যে আমরা যখন স্কুলে পড়তাম, এখনো তাই, মিসকে আমরা মানে মিস বা স্যার যেই হোক না কেন, আমরা সবাইকে এখনো কিন্তু আপনিই বলি। কিন্তু একটা ট্রানজিশন আছে, যে মিস থেকে হঠাৎ ম্যাম হয়ে গেছে, আবার আপনি থেকে তুমি হয়ে গেছে। মানে আমি যখন শুনি যে কেউ বলছে যে মিস তুমি,
মিসকে কি করে তুমি বলে? বাস আমি কিন্তু এখনো নিজে ভাবি যে আমরা যারা 90s এ, তারা কিন্তু সবাই খুব অবাক হচ্ছে হয়তো সুচিন্তন আর অনন্য মিসকে তুমি বলছে, মানে এটা একটা বড় ট্রানজিশন। আমরা তো এরকম কখনো, আরো কত পার্সোনাল হয়ে গেছে স্পেসটা, বা অন্যান্য ইনপার্সোনালাইজেশনের মধ্যে স্পেসটা স্টিল পার্সোনাল, সেটা হয়তো কিছুটা এটার মধ্যে ধরা পড়ে। হ্যাঁ, এটা আমার খুব পছন্দের বিষয়, আমি সেটা বইতে লিখেওছি। তবে আমার সমকালীন বা আমার থেকে সিনিয়র অনেকে হয়তো এটাকে দেখ, ভাবতে পারিস না তুই, সেটা তোর অভ্যাসের কারণে, আর অনেকে জিনিসটাকে নিতে পারেন না, পছন্দ করেন না, সেটা কিন্তু আবার অন্য একটা বিষয়। কিন্তু আমার খুব ভালো লাগে এই ব্যাপারটা, যে খুব মানে অনেকখানি কাছের মানুষ মনে হয়। কিন্তু এটা যেন তোরা আবার ভাবিস না যে তোরা অতটা কাছের নোস, মোটেই তা নয়। আপনি তুমিতে কিছু যায় আসে না, তোরা যতটা কাছের এরাও আমার ততটাই কাছের। কিন্তু ওই আমার ভালো লাগে, আমার তুমিতে কোনো আপত্তি নেই। খুবই Devjani, a lot of thanks. I totally resonate with all that you said about the book and the different topics that you touched. Remarkable আর কি। আমি ব্যক্তিগতভাবেও এই প্রশ্নগুলো করতে চাইছিলাম বা এই বক্তব্যগুলো রাখতে চাইছিলাম, but I don't have the same powers of articulation as you have. Remarkable job, seriously. এবং তো আমি, অনির্বাণ, দেবযানী, আমরা হচ্ছি একটা অন্য জেনারেশনের, 90s, যেটা দেবযানী বলছিল। এবার আমরা চলে আসি নতুন জেনারেশন, বর্তমান জেনারেশন, সুচিন্তন যেটা বললাম, ও এখন বর্তমানে ইতিহাসের গবেষক অক্সফোর্ড ইউনিভার্সিটিতে। সুচিন্তন, তুই কিছু বল, তুই তোর বইটা পড়ে কি মনে হলো, এবং তোর যদি মিসের যদি কিছু প্রশ্ন থাকে সেখানে কি কিছু বল। আমি মূলত শুনতেই এসছিলাম, এখন গিলোটিনে মাথা দেওয়ার যখন সময় এসছে তখন দিতে তো হবেই। সুবিধা হচ্ছে এটা যে দেবযানীদি অনেক কথার খেই ধরিয়ে দিয়েছিলেন এবং সেগুলো আমি নোট করছিলাম বাধ্য ছাত্রের মতো আর কি। তো আমি দেবযানীদির কথার খেই ধরেই কয়েকটা কথা বলবো। তার মধ্যে মানে একটা জিনিস বলার, যে আমি বা অনন্য, আমার মনে হয় কেউই কিন্তু মিসকে তুমি বলি না বা বলতাম না স্কুলেও। আমরা একটা ত্রিশঙ্কু জেনারেশনের মধ্যে ছিলাম যারা ম্যাম বলতো। আমি এখন বরং স্কুল থেকে বেরিয়ে চন্দনা মিসকে মিস বেশি বলি, স্কুলে কিন্তু ম্যাম বলতাম। সেই ট্রানজিশনটা আমাদের সময় হয়ে গেছিল, কিন্তু আপনি বলার রেওয়াজটা আমাদের ব্যাচ অব্দি অন্তত, বা অন্যান্য ব্যাচেও কিছুটা ছিল, যদিও একটা ত্রিশঙ্কু ব্যাপার। কেউ বলতো তুমি, কেউ বলতো আপনি। সেই সময় থেকে শুরু হয় ব্যাপারটা, এবং আমার মনে হয় প্যান্ডেমিকের পরে একেবারেই তুমি বলাটা একটা কমন হয়ে যায়, খুবই কমন হয়ে যায়। ওটা আর কানে শুনে এরকম লাগে না যে আচ্ছা হঠাৎ করে তুমি বলে ফেললো, একটা অদ্ভুত ব্যাপার লাগে না। তো ওই ত্রিশঙ্কু জেনারেশনের পার্ট হিসেবে এইটাই বলার, যে মিস বইতে যে ট্রানজিশনটা নোট করেছেন, যে সময়ের সাথে একটা স্কুলের হয়ে ওঠা, বদলে যাওয়া দেখিয়েছেন, সেই একান্নবর্তী একটা যৌথ যাপন, যেটা অনির্বাণা শুরুতেই ফ্ল্যাগ করলেন, সেখান থেকে স্কুলের এক ধরনের 7 তলা ফ্ল্যাট বাড়ি হয়ে ওঠা। এইটা নিয়ে যে মিসের কিছু বক্তব্য আছে, সেটা বই আকারে বলার মতো না থাকলেও তার সলতে পাকানো হয়তো কিছুদিন আগে শুরু হয়েছে, এবং আমি মনে করি যে দেবযানীদের ঠিক জায়গায় ধরেছেন। কারণ নোনাপানি শব্দবন্ধটা, যেটা এখন একটা ব্র্যান্ড হয়ে গেছে অলমোস্ট, এবং এই বইটা বেরোনোর পরে একটা উন্মাদনা সৃষ্টি হয় নোনাপানি স্কুল নিয়ে বইমেলায়। যারা আমরা বইমেলা থেকে সংগ্রহ করেছি বা করিয়েছি তারা জানি। কেন বলছি এটা সলতে পাকানো আগে শুরু হয়েছে? যদি বইটার শেষের দিকে যাই, আমি বইটা একবার দেখিয়ে নিই, এতক্ষণ আলোচনা যখন করছি ক্যামেরার সামনে একবার বইটাকে আনলাম। বইয়ের শেষে কিন্তু মিস যে কারণে খুব বিখ্যাত হয়ে গেছিলেন স্কুলে, মিসকে সবাই চেনে স্কুলে, কিন্তু একটা কারণে মিসের রেপুটেশন ছিল, সেটা হচ্ছে চিলড্রেন্স ডেতে মিস কবিতা লিখতেন, পদ্য লিখতেন, এবং সেগুলো কখনো কখনো ক্যান্ডিডে বেরোতো। কিন্তু ক্যান্ডিডে বেরোনো ছাড়াও মিস ওটা ফেসবুকে দিতেন, এবং স্কুলের প্রোগ্রামে উনি পড়ে শোনাতেন, এবং আমরা সবাই অধীর আগ্রহে অপেক্ষা করে থাকতাম। এখনো থাকি, এখনো মিস কিন্তু অবসর গ্রহণের পরেও কবিতাগুলো লেখেন, এবং প্রতি বছর আমরা কবিতা পাই।
তো সেরকমই একটা কবিতা শিশু দিবস 1999 সাল মিস লিখেছেন, এবং সেটাই বইয়ের একদম শেষে একটা সংযোজন হিসেবে সংকলিত হয়েছে। সেটার নাম কিন্তু নোনা পানি কুইজ। তো নোনা পানি নামটা কিন্তু 1999, মানে 25 বছর আগের নাম। এরকম নয় যে নোনা পানি নামটা মিসের মাথায় 2021 সালে রিটায়ার করার পরে এসছে। ফলে হয়তো, আমি জানি না, মিস বলতে পারবেন, আমি ইতিহাসের গবেষক বলে হয়তো বেশি অতীত ঘেঁটে এরকম সব কানেকশন তৈরি করার চেষ্টা করছি, কিন্তু নামটা 1999-তে যখন পাওয়া যায়, হয়তো তার সলতে পাকানো বইটা বই হিসেবে না হলেও আগেই শুরু হয়েছিল কিছুটা। যা হোক, নোনা পানি স্কুল বইটা পড়ে এবং আজকে দ্বিতীয়বার পড়ে, কারণ আমার খুব ভয় হচ্ছিল আজকে সকালবেলা পড়া, যখন ভাবছিলাম যে সন্ধ্যেবেলা এইসব বলতে টলতে হবে। পরীক্ষা দেওয়ার সময় কখনো ভয়টা পাইনি, আজকে বেশ ভয় হচ্ছিল। কিন্তু একটাই রিলিফ যে আমি মিসের ক্লাসে বসা ছাত্র, 4 বছর মিসের ক্লাস করেছি, মিস আমার খাতা দেখেছেন, ফলে আমি জানি মিসের নম্বর দেওয়ার রেপুটেশন ভালো। অন্তত আমি যে সময় স্কুলে ছিলাম সেই সময় বোর্ডের নম্বর দেওয়ার পদ্ধতি রীতি বদলে যাওয়া যাই হোক না কেন, মিস ভালো নম্বর দিতেন। তো টেনে টুনে হলেও পাশ করে যাওয়ার আশা রাখছি, যা বক্তব্য রাখবো তাতে। তো আমি দুটো মাত্র জিনিস নিয়ে বলতে চাই, বেশি সময় নেব না। একটা হচ্ছে নোনা পানি স্কুলের সময়, যেটা দেবযানীদেও বলছিলেন যে ক্রোনোলজি বা টাইম বা তার অভাব। আর আরেকটা হচ্ছে মিসের শিক্ষানীতি বা পেডাগজি নিয়ে চিন্তা, যেটা বইয়ের ছত্রে ছত্রে ফুটে উঠেছে। অত ডিরেক্টলি না হলেও বইটা যদি কেউ পড়ে দেখে, পড়ে শেষ করে, তারপরে তার মাথায় এই চিন্তাগুলো আসতে বাধ্য, যে এটা শুধু একটা স্কুলের গল্প নয়। যদিও স্কুলই এখানে মুখ্য চরিত্র, এটা মেমোয়ার হলেও এর কেন্দ্রীয় চরিত্রে কিন্তু মিস নিজেকে রাখেননি, বরং মিস অনেকটা একটু ডিস্টেন্ট কথক হিসেবে একটা স্কুলের হয়ে ওঠার গল্প বলছেন, এবং তার সাথে সামগ্রিক শিক্ষা ব্যবস্থার আমূল বদলে যাওয়া এবং সমাজ, কলকাতার পারিপার্শ্বিক যে পরিবেশ তার বদল, এগুলো কিন্তু বইতে চলে এসছে। তো এই স্কুলের আটপৌরে থেকে একটা পেশাদার হয়ে ওঠার জগৎ আর সবকিছু বদলে যাওয়ার সাথে তার যে কানেকশন, সেইটা নিয়ে মিস যেভাবে বলছেন, মিস কিন্তু কোনো ক্রোনোলজি ফলো করেননি। মিস তার স্কুল জয়েন করার কথা শুরুতেও বলেছেন, মাঝখানেও বলেছেন, ইন্টারভিউয়ের কথা বারবার এসছে। শেষের দিকে উনি আবার ফিরে গেছেন যখন স্বপ্নদত্ত মিস প্রিন্সিপাল ছিলেন স্কুলে, তার ব্যাপারে কথা বলার সময়, তারা যে একটা ইনস্টিটিউশন বিল্ডিং এর কাজ করেছিলেন সেই ব্যাপারটা যখন মিস বলছেন, সেটা কিন্তু অনেক শেষের দিকে বলছেন মিস। র্যাপসডি যখন ইনস্টিটিউশনালাইজ হয়েছে সেই সময় যখন কথা বলছেন, যদিও সেটা 18-19 নম্বর অধ্যায় বইটায়। তো আমি গতকাল রাতে আর কি এই কয়েকটা প্রবন্ধর বই পড়ছিলাম, তার মধ্যে একটা ছিল ঐতিহাসিক তপন রায়চৌধুরীর একটা পুরনো লেখা, মার্সেল প্রুস্তের হারানো সময়ের সন্ধানে। উনি পড়ছেন, পড়ে উনি তার অভিজ্ঞতা বলছেন যে কি 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 মনে হয়েছে ওনার প্রুস্ত পড়ে। প্রুস্তের বিশাল বড় বই, কেউ সাধারণত পড়ে না, লোকে আতলামি মনে করে। উনি পড়েছেন, উনি বলছেন যেটা আতলামি নয়, এর মধ্যে একটা ব্যাপার আছে যেটা অনেকে না পড়লে লক্ষ্য করতে পারবে না। আমার ওই তপন রায়চৌধুরীর লেখাটা পড়ে মনে হচ্ছিল যে মিসও ওই বইটি রচনার ক্ষেত্রে, তপন রায়চৌধুরী বলছেন যে মার্সেল প্রুস্ত নিছক অতীতচারণা করেন না, মিসও কিন্তু এই বইটা স্মৃতিকথার মতো হলেও নিছক অতীতচারণা করেননি। উনি ঘটনার পর ঘটনা, চরিত্রের পর চরিত্র, অভিজ্ঞতার পর অভিজ্ঞতা একই সমতল ভূমিতে পাশাপাশি রেখেছেন। কোনো সময়পঞ্জি দিয়ে তাদের যে রেলেভেন্স, পারম্পর্য, সেটা নির্ধারণ করেননি। বারবার এগিয়েছেন, পিছিয়েছেন, কালানুক্রমিকভাবে একেবারেই লেখেননি। এবং এর ফলে আমার অন্তত পড়ে মনে হয়েছে যে বইটার প্রসাদগুণ বেড়েছে, কমেনি। তো মিসের কাছে আমার এটাই একটা প্রশ্ন যে এইভাবে লেখার কথা উনি কি করে ভাবলেন? উনি কি যখন শুরুতেই বইটা যখন বই হিসেবে মাথায় আসেনি, জাস্ট উনি কিছু স্মৃতিকথা লিখছিলেন কাগজ কলম নিয়ে, তখন কি উনি ভেবেছিলেন যে আগু পিছু করে এরকম একটা নতুন ভাবে গল্পটা বলা যাবে? নাকি এটা বই হয়ে ওঠার যখন প্রকাশকের সাথে কথা হলো, যখন অনির্বাণদের সাথে কথা হলো, তখন উনি এরকম ভাবে বইটা পেশ করার কথা ভাবলেন? আর মিস শুরু করছেন শুরুর দিকে এই বলে যে সল্টলেক স্কুল বা নোনাপানি স্কুল তার যৌবনের আবেগ, বার্ধক্যের মায়া। আমার মনে হলো উল্টো বললেও খুব ভুল হতো না। বইটা পড়ে এটাই মনে হচ্ছিল আমার যে ওনার যৌবনের মায়াময় দিনগুলি নিয়ে লিখছেন এবং শেষের দিকে আবেগতাড়িত হয়ে পড়ছেন কিছুটা। শেষের দিকে আবেগটা অনেকটাই ফুটে আসছে। আর যখন যৌবনের কথা বলছেন, এই স্কুলের নানাবিধ বিবর্তনের সাক্ষী হিসেবে,
একরকম জীবন ইতিহাস লিখছেন আমাদের নোনাপানি স্কুলের, তখন তার একটা মায়াবী সময়ের, একটা মায়াবী যাপনের কথা বারবার উঠে আসছে। আর আমরা আজকে যারা এই আলোচনায় আছি তারা মোটামুটি 1999 অব্দি স্কুল দেখেছে, আমাদের সিনিয়ররা, আমি অনন্য, আমরা দেখেছি একদম প্যান্ডেমিকের আগে অব্দি 2018-19 অব্দি। কিন্তু 99 থেকে 2004 যে সময়টা রিপ্রেজেন্টেশন নেই আজকের যে আলোচনা তার যারা বলছেন তাদের মধ্যে, এই সময়টা নিয়ে আরো বেশি শুনতে ইচ্ছে হচ্ছে মিসের কাছ থেকে, যে এই কয়েকটা বছর বা মুহূর্ত কি যখন র্যাপসোডিও যখন একেবারে শুরু হচ্ছে, শুরুর দিকে, তখন যে বদলটা হলো স্কুলের, সেইটা নিয়ে আমার মনে হলো, আমার অন্তত আরো বেশি জানতে ইচ্ছে করছে মিসের কাছ থেকে। আর মিস যখন মায়ার কথা বলছেন, স্কুল জীবনের মায়া, নোনাপানি স্কুলের মায়াবী যাপনের কথা বলছেন, এবং তারপরে উনি এটাও লিখেছেন যে মায়াটুকুই ছিল মন্ত্রগুপ্তি, একটা অসাধারণ শব্দ। উনি পরে সেটাকে ক্ল্যারিফাইও করেছেন যে ইউএসপি শব্দটা এত বাজারজাত শব্দ যে ইউএসপি শব্দটার থেকে উনি এই শব্দটাই ব্যবহার করা শ্রেয় মনে করছেন। এবং মন্ত্রগুপ্তি শব্দটা পড়েই আমার প্রথমে মিসের ক্লাসের কথা মনে হয়েছিল, কারণ আমাদেরকে মিস প্রমথ চৌধুরীর মন্ত্রশক্তি পড়িয়েছিলেন, আমাদের সিলেবাসে ছিল, এবং সেখানে একটা অসাধারণ ব্যাখ্যা দিয়েছিলেন যে এই মন্ত্রশক্তিটা কি, ঈশ্বর পাটনি চরিত্র, কেন্দ্রীয় চরিত্র। মিস বলেছিলেন যে মন্ত্রশক্তিটা আসলে প্রতিভা, একরকম একটা যুক্তিবাদী ব্যাখ্যা উনি হাজির করেছিলেন ক্লাসে, যেটা প্রমথ চৌধুরী পড়ার সময় হয়তো আমাদের কারণ মনে হয়নি, এবং মিস ক্লাসে ওরকম ভাবে না পড়ালে হয়তো আমরা ভাবতাম না। তো যাই হোক, সেই যে মন্ত্রগুপ্তি সেটা কি ছিল আমাদের স্কুলে, এবং এটা আমাদের আলোচনায় উঠে এসছে অলরেডি, যে ইংরেজি মাধ্যমের মধ্যে যেটা বহিরঙ্গ, তার মধ্যে বাঙালিয়ানার ঘরানা। মিসেরই ফ্রেজ আমি বড় করছি, যে আমরা বলতাম ব্র্যাকেটে ইংলিশ মিডিয়াম, অন্য স্কুলের বন্ধুরা আমাদের মজা করতো, কম মজা করতো না, অনেক জায়গাতেই এই মজা আমরা ফেস করেছি, কিন্তু সবাই মোটামুটি জানতো এত মজা করা সত্ত্বেও যে তোরা তো ব্র্যাকেটে ইংলিশ মিডিয়াম স্কুলে পড়িস, যেটা আমাদের জোরের জায়গা। আমাদের স্কুলের যে একটা ট্র্যাডিশন ছিল, একটা পরম্পরা ছিল, যে বাংলা ইংরেজিতে পারদর্শী সমানভাবে হতে হবে, অন্তত আমাদের জেনারেশন অব্দি এই একটা ধারণা ছিল, অনেক স্টুডেন্টের মধ্যে ছিল, সেটা অন্য অনেক ইংরেজি মাধ্যম স্কুল তার তোয়াক্কা করতো না। এখন কি অবস্থা আমি জানি না, কিন্তু একটা সময় অবধি ছিল। এবং অনির্বাণদা, দেবযানীদিরা যে এত সুন্দর করে বাংলায় লেখেন, বলেন, এবং মিসের এত কাছের হয়ে উঠেছিলেন, কোনোদিন মিসের ক্লাস না করে, অনির্বাণদা তো মনে হয় বাংলা ক্লাসই করেননি স্কুলে, সেটাও মনে হয় একটা মানে অবিশ্বাস্য ব্যাপার আজকের দিনে, যে এরকম হতেও পারে। পরবর্তীকালে এই আমাদের সময় থেকে শুরু হয়েছিল যে বোর্ডের ও কিছু উচ্চাকাঙ্ক্ষী অদূরদর্শী অভিভাবকদের একটু যুগপৎ তাড়নায় বাংলা সিলেবাস একেবারে তরলীকরণ হয়ে গেল, চোখের সামনে দেখেছি সেটা। বাংলা ক্লাসকে ঐচ্ছিক করে দেওয়া, বাংলা সাবজেক্টকে ঐচ্ছিক করে দেওয়া, এবং ক্লাসকে 0 পিরিয়ডে নির্বাসন দেওয়া, যে স্কুল শুরুর আগে, ডে স্কুল শুরুর আগে আমরা বাংলা ক্লাস করতে গেলেও যেতে পারি, এবং যেটা হতো যে ম্যাক্সিমাম সময় আমরা ক্লাস করতে যেতাম না, অ্যাবসেন্ট হয়ে যেতাম সেই ক্লাসে 11-12-এ। এবং ছাত্র সংখ্যা তলান্বিত, অনেকে তো ঐচ্ছিক বিষয় বলে বাংলা নিতও না, এটা আমাদের সময় থেকে শুরু হয়ে গেছে, এখন হয়তো আরো ত্বরান্বিত হয়েছে। তো এই যে ব্যাপারটা, এই যে অবনমন, পরবর্তীকালে একটু আধটু কলেজে ভাষাতত্ত্ব পড়ে আর কয়েকটা আধুনিক ইউরোপীয় ভাষা চর্চা করতে গিয়ে উপলব্ধি করেছি যে বাংলায় বা নিজের মাতৃভাষায়, যারই মাতৃভাষা যেটা হোক, সেখানে ভিত কতটা জরুরি অন্য ভাষা সম্বন্ধে সম্যক জ্ঞান লাভ করার জন্য। তাই মিসের কাছ থেকে শুনতে চাই, কিছুটা তো বইয়ে ফুটে উঠেছেই বহুদিনের ইচ্ছে, যে আমাদের স্কুলের মতোই একটি ব্যতিক্রমী স্কুলেও, যেখানে ওই বাঙালিয়ানার একটা ঘরানা ছিল ইংরেজি মাধ্যমের বহিরঙ্গের মধ্যে, সেখানেও বিষয় হিসেবে বাংলা ভাষা ও সাহিত্য, যেটা আপনার সাবজেক্ট, সেটা দুয়োরানি কিভাবে হয়ে উঠলো, আরো যদি একটু বিশদে বলেন। আর মিসের ক্লাস যে অভিনব ছিল, সেটা আমি কিছুটা এক্সপিরিয়েন্স করেছি। একদম ছোটবেলায় ক্লাস নিয়েছেন, ক্লাস 6-এ ক্লাস নিয়েছেন, তখনও কিন্তু মিস কাজের খাতা রাখতেন, যে এই কাজটায় বাংলা আমাদের মনে হয় 3 দিন বা 4 দিন হতো স্কুলে, তখন সপ্তাহে আমরা 2 দিন বা 1 দিন ব্যাকরণ করতাম, 2 দিন বা 1 দিন সাহিত্য করতাম, আর 1 দিন ওই অকাজের কাজটা হতো, যেদিন মিস এসে ছবি আঁকতে বলা বা অন্য কিছু করা, ধাঁধা, নানা রকম জিনিসপত্র, মজার জিনিসপত্র, বাংলা ভাষা সাহিত্যের বাইরে গিয়ে বাঙালি যে সমাজ এবং সংস্কৃতি, সেটাকে আকর্ষণীয় করে তোলার চেষ্টা উনি করতেন, এবং আমাদের সেটা ভীষণ ভালো লাগতো। আমাদের কাজের খাতাটাই কিন্তু সব থেকে বেশি, আমরা অনেক সময় হোমওয়ার্ক
না করে খাতা আনতে ভুলে যেতাম, একটা কমন অজুহাত আজকালকার বাচ্চারা হয়তো দেয় যে খাতা আনতে ভুলে গেছি, আসল কারণ হচ্ছে হোমওয়ার্কটাই করিনি। কিন্তু অকাজের খাতা কিন্তু আমরা আনতে ভুলতাম না সাধারণত। তো এই যে অকাজের কাজের বিলুপ্তি, মিসেদের মতো টিচাররা চলে যাওয়ার পরে, স্কুল ছেড়ে রিটায়ার করে যাওয়ার পরে, এবং শিক্ষানীতিতে তার প্রয়োজনীয়তা, যে লাভ ক্ষতির বাইরেও দুনিয়াদারির একটা ভালো লাগার জায়গা আছে। এবং আজকের দিনে তো এটা তো খবর হয়ে গেছে যে মাধ্যমিক শেষে বই ছিঁড়ে কুটি কুটি করে ওড়ানো, যে একটা শিক্ষা মানেই একটা ত্রাস সন্ত্রাসের জায়গা, বই মানেই একটা খাঁচা, তো দূর করে দাও বইপত্র সব। এইটার জন্য তো ছাত্রছাত্রীদের দায়ী করা হচ্ছে, কিন্তু হয়তো এটা আরো একটা গভীর সংকটের চিহ্ন। এবং মিসের বইটা পড়ে, এবং দেবযানীদি বলেছেন যে যারা টিচার ট্রেনিং করেন তাদের বইটা অবশ্যই পড়া, মানে নিজেদের তো পড়াই উচিত, হয়তো সিলেবাসেও রাখা উচিত, যে এই অকাজের কাজ ফিরিয়ে আনা, একটু ইনোভেট করা, একটু ছাত্রছাত্রীদের কাছে নতুন কিছু কথা নতুন ভাবে পৌঁছে দেওয়ার যে চেষ্টা, যেটা সে যুগের, আমি সে যুগের বলছি যদিও মিস এই যুগেও পড়িয়েছেন, শিক্ষক শিক্ষিকারা করতেন, সেটার ঔচিত্যটা মনে হয় মিসের বই আরেকবার আমাদের জানান দিয়েছে। তো সেই ঔচিত্যবোধ, সেই পেডাগজি, সেই সংহতি, সেই যাপন, এই ব্যাপারটা যে হারিয়ে যাওয়া উনি ক্রনিকল করেছেন বইতে, যদিও ক্রোনোলজিক্যালি করেননি, সময়ের সাথে দেখাননি, কিন্তু ওটা বোঝা যাচ্ছে বইতে যে একটা সেন্স অফ লস আছে, একটা মানে হারানো সময়ের জন্য ব্যাকুলতা আছে। তার সাথে এটাও আছে যে এই ব্যাপারগুলোর ব্যতিক্রমী চরিত্র, এই ব্যাপারগুলো যে কতটা নভেল ছিল, এবং সেই সময়ে দাঁড়িয়ে, মানে 2001 সালে র্যাপসডি করার কথা ভাবা এবং র্যাপসডি প্রচার করতে ওই রিক্সায় মাইক বেঁধে মিস এবং পুষ্পিতা মিসের সল্টলেক চষে বেড়ানো, এই ব্যাপারটা এখন শুনলে মনে হয় যে অন্য শতাব্দীর কথা বা অন্য গ্রহের কথা। এটা কেন হবে? মানে প্রযুক্তি নিশ্চয়ই আসবে, এবং মিসের লেখার শেষ দিকে, ওনার কর্মজীবনের শেষ বছরটা যে প্যান্ডেমিক স্ট্রিকেন ছিল, তখন যে মিসকে অনলাইন ক্লাস শিখতে হয়েছে, অনলাইন ক্লাস কিভাবে নেওয়া, সেখানে বাচ্চাদের কিভাবে সামলানো, এইসব যে মিসকে এক্সপেরিমেন্ট তখনও করতে হয়েছে। প্রযুক্তি আসবে সেটা সবাই জানে, প্রযুক্তি রোধ করার কথা মিস এই বইতে বলছেন না, যে কারণে বললাম যে শুধু অতীতচারণা বা নস্টালজিয়ার জায়গা থেকে মিস লিখছেন না, কিন্তু কিছু কিছু জিনিস শিক্ষানীতিতে আমাদের যার প্রয়োজনীয়তা এখনো আছে, এবং এখন আরো বেশি আছে বলে মনে হয়, সেগুলো কিন্তু মিস একেবারে দেখিয়ে দিয়েছেন বইতে ছত্রে ছত্রে। তো সেইটা আমার খুব ভালো লেগেছে। আর আরেকটা জিনিস মিসের কাছ থেকে জানার, এটা বলে আমি শেষ করব, সেটা হচ্ছে নতুন শতাব্দীর ব্যাকরণ মিস লেখার কথা বলছিলেন মজা করে, যে অনেকে সন্ধি সমাস করার সময়, বিশেষত বাংলায়, নানা রকম ইনোভেটিভ মজার শব্দবন্ধ রচনা করতো এবং ডেরিভেশন করতো, কনজুগেশন করতো, যেমন শিবের উপাসক শিব শৈব না হয়ে, বা মাছন্যায় মানে মাছেদের অন্যায়। আমরাও বন্ধুদের মধ্যে, আমাদের অনেক বন্ধুরা এরকম ক্ষয়ে চড়ে যে খাতায় কি লিখে এসছে সেটা আর এখানে ভদ্র সমাজে বলার মতো নয়, কিন্তু এই ব্যাপারটা মিস এত হয়তো নোটিস করেছেন খাতা দেখার সময় এবং ক্লাসে আলোচনার সময়, যে ওই নতুন শতাব্দীর ব্যাকরণ হয়তো বইটা মিসের নেক্সট লেখা উচিত। এই দাবিটা জানিয়েই আমি আমার বক্তব্য শেষ করছি। না, তবে নতুন শতাব্দীর ব্যাকরণ এর আগে হিমানীশ গোস্বামীর লেখা আছে, মানে এই ধরনেরই শব্দগুলোকে একটু অন্যরকম করে দিয়ে, সুতরাং ওখানে আমি আর মানে হস্তক্ষেপ করে আর কিছু করতে চাই না। এটা আছে, এই মানে শব্দ নিয়ে মজার ব্যাপারটা তো আমাদের বাংলা সাহিত্যে বরাবরই আছে, সেটা আগেও লেখা হয়েছে। আর তুই যে প্রশ্নটা করলি যে আমাদের এই মানে ইংরেজি বাংলা ঘরানার মিলমিশ থাকা সত্ত্বেও পরবর্তীকালে কেন বাংলার অবস্থাটা করুণ হয়ে গেল, তুই নিজেই বোধহয় তোর বক্তব্যে উত্তরটা দিয়ে দিয়েছিস, যে বোর্ডে যখন বাংলাটাকে ঐচ্ছিক বিষয় করে দেওয়া হচ্ছে, হ্যাঁ, তখন তো আর স্কুল অথরিটির কিছু করার নেই, স্কুল কর্তৃপক্ষ তো তখন কিছু করতে পারেন না, তাই না? এবার যখনই বোর্ড, দেখ আমাদের সিস্টেমটা, তাহলে সেই গোড়ার কথাতেই যেতে হবে, যে আমাদের শিক্ষা পদ্ধতির মধ্যেই তো বেশি বেশি নম্বর নিয়ে এসো, পরীক্ষা কেন্দ্রিক তো আমাদের শিক্ষা ব্যবস্থা না, আমাদের বোর্ডের পরীক্ষাকে টার্গেট করেই তো সবাই এগোচ্ছে।
তো বোর্ডের পরীক্ষাতেই যদি বাংলাকে ঐচ্ছিক করে দেওয়া হয়, তাহলে তো পরীক্ষার বা পড়াশুনোর যে প্রবল চাপের মধ্যে ছাত্রছাত্রীরা রয়েছে, তাদের অভিভাবকরা মনে করবেন যে তাহলে আর দরকার নেই। আমি সেটাকে সমর্থনযোগ্য বলছি না, তার কারণ যারা এই ঐচ্ছিক হওয়ার আগে যারা পড়াশুনো করেছে তারাও বোর্ডের পরীক্ষা দিয়েছে, সবকটা বাংলা ইংরেজি দুটোই পড়ে তারা পরীক্ষা দিয়ে পাশ করে নিজেদের সাবজেক্টে ভালো নম্বর করে তারা বেরিয়েছে। যারা ভালো করেছে করেছে, যারা করেনি করেনি। কিন্তু মানে বাংলা আমাদের পরিবেশের মধ্যে আমার কিন্তু মনে হয় মানে আগের থেকে কম হলেও আমাদের সল্টলেক স্কুলে বোধহয় এখনো বাঙালিয়ানাটা আছে। সেটা যে মানে একদম নির্মূল হয়ে গেছে তা বলা যাবে না, সেটা এখনো আছে। আরো 10 বছর বাদে কি দাঁড়াবে আমি জানি না, কিন্তু আমি যাদের সঙ্গে কাজ করে অবসর নিলাম তারা তো এখনো রয়েছেন, তারা এখনো হাল ধরে আছেন। হ্যাঁ, তো সুতরাং এখনই একদম আমাদের স্কুলে অন্তত হতাশ হয়ে যাবার মতন বোধহয় এখনো পরিবেশটা হয়নি, এইটুকু বলতে পারি। খুব সুন্দর আলোচনা হচ্ছে। সুচিন্তন এর মতন পণ্ডিত ব্যক্তির সাথে এটাই প্রবলেম, ওকে বলা হয়েছে 10 নম্বরের উত্তর দিতে, ও দিয়েছে একটা 20 নম্বরের উত্তর। প্রচুর এক্সট্রা পেজ নিয়ে অনেক বক্তব্য রেখেছি, কিন্তু মজার ছলে বলছি, কিছু মনে করেছি না, খুবই সুন্দর বক্তব্য এবং অনেকগুলো প্রশ্ন তুই করবি যেটা হয়তো মিস পুরোপুরি অ্যাড্রেস করেনি, সেটা আমি অনন্যকে জিজ্ঞেস করবো। সেটা হচ্ছে যে সুচিন্তন একটা বলছিল যে নোনাপানি স্কুলের নাম 1999 সালে এসেছে, এবং এটা আমাদের মধ্যে সবাই মধ্যে একটা প্রশ্ন অনন্য, যে আমরা সল্টলেক স্কুল বলতে নবনরদ বিদ্যাপীঠ হয়তো খুব ইজি ট্রান্সলেশন হয়ে যায়, সেখানে নোনাপানি স্কুল করা হলো, এটা নিয়ে বোধহয় তোরও প্রশ্ন আছে। তো তুই সুচিন্তনের থেকে, তুই এবং সুচিন্তন যেহেতু নতুন প্রজন্মের লোক, তুই তোর বইটা পড়ে কি মনে হয়েছে এবং মিসকে যা প্রশ্ন আছে সেটা তুই রাখতে পারিস আর কি। হ্যাঁ, সবসময় মানে সে সৌরভদা আমাকে শুরুতেই ক্যাপ্টেন বলে প্রচুর গ্যাস খাইয়ে দিয়েছে। সেটা একটা খুব মানে সেজন্য প্রত্যাশার চাপটা অনেকটা বেশি আমার মনে হয়। আর আমি এই ক্ষেত্রে সর্বকনিষ্ঠ, যদিও আমি সম্পূর্ণ এই বিষয়ে আমি এই বিষয়ে সঙ্গে আমি সহমত নই, কারণ আমি মিসকে আগের দিন বলছিলাম যে আমাদের প্রত্যেকের মধ্যে মিস সবচেয়ে শেষে স্কুল ছেড়েছেন, সুতরাং আমাদের মধ্যে সর্বকনিষ্ঠ মিস মানে এটা। এবং মিসের যেভাবে আমরা আমাদের একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে এই আলোচনাতে, এবং সব থেকে আমি এটা মনে হয় লাস্ট 2-3 দিন ধরে অনেককেই বলছি যে এই গ্রুপটির মধ্যে সব থেকে অ্যাক্টিভ কিন্তু চন্দনা মিস নিজে। সুতরাং মানে এই যে একটা অদম্য প্রাণ শক্তি, অদম্য একটা, আমি তো রিটায়ার্ড না আসলে ব্যাপারটা হচ্ছে যে এটা আমার মানে এই নিয়ে আমার একটা অন্য খুব সিরিয়াস কথা বলার আছে। সেটা হচ্ছে যে আমাদের জেনারেশনের প্রচুর মানুষজন আসলে খুব তাড়াতাড়ি প্রাণ শক্তি হারিয়ে ফেলছেন। তো আর আমার মনে হয় সেই প্রশ্নেই আমাদের মানে সুচিন্তন এতক্ষণ ধরে যেটা বলছিল সেটা খানিকটা ফ্লেশ আউট করা প্রয়োজন। কিন্তু আমি শুরুতে একটু অন্য জিনিসে আসি। আমি সবাই মোটামুটি সময়ের কেউ ধার ধারেনি, সুতরাং আমিও খুব একটা ধার ধারতে আপাতত ইচ্ছুক নই। আমি প্ল্যান করেছিলাম ধার ধারবো, কিন্তু সবসময় এই তো নুনাপানি নামকরণটা নিয়ে আমি বিশেষভাবে খুব খুব আমার আমার চিত্তাকর্ষক লেগেছিল ব্যাপারটা। কারণ আমি ঘটনাচক্রে আমি এনভায়রনমেন্টাল হিস্ট্রি বলে একটি অদ্ভুত ব্রাঞ্চ অফ হিস্ট্রি নিয়ে কাজ করি। এবার আপনারা হয়তো অনেকেই জানেন যে সল্টলেকের ইতিহাসটা একটা, বা কলকাতা শহর, সামগ্রিক কলকাতা শহর গড়ে ওঠার ইতিহাসটা একটা অসম্ভব একটা জলজ ইতিহাস, মানে একটা ফ্লুভিয়াল পাস্ট যেটাকে আমরা বলি। তো নোনাপানি নামটা, লবণ হ্রদ, যেই সৌরভদা এক্ষুনি যেটা বলছিল, লবণ হ্রদ শব্দটা
মধ্যে বা সল্ট লেক আমরা যখন বলি, আমাদের আসলে ইংরেজি ভাষার সঙ্গে, যতই আমরা ইংরেজি মাধ্যমের ছাত্রছাত্রী হই না কেন, ইংরেজি ভাষার সঙ্গে আমাদের একটা মানসিক কোথাও ডিসকানেক্ট আছে। মানে খানিকটা মাতৃভাষা বলে নোনা পানি শব্দটার মধ্যে একটা অদ্ভুত ভিজুয়াল আপিল রয়েছে। মানে নোনা পানি মানে প্রফুল্ল রায় একটু ফোরন কাটছি, লবণহ্রদ বিদ্যাপীঠ আক্ষরিক অনুবাদ হলেও লবণহ্রদ বিদ্যাপীঠ কিন্তু এডি স্কুল, যেটা কিন্তু আরেকটা স্কুল যেটা আছে সল্টলেকে। হ্যাঁ, তো ওটাই মানে এক্ষেত্রে আমার যেটা মনে হয় যে মানে এই যে ফ্লুভিয়াল যে ইতিহাসটা খানিকটা সল্ট লেকের, যেটা খানিকটা মিস বলছেন যে কিভাবে সল্ট লেকও গড়ে উঠছে, একটা তেপান্তরের মাঠ, একটা অসাধারণ একটা ডেসক্রিপশন রয়েছে সেক্ষেত্রে। তো এই ভিজুয়াল আপিলটা আমার মনে হয় খুব গুরুত্বপূর্ণ এই নামের, এবং সেটাই এই নামের মন্ত্রগুপ্তি। এবং সবচেয়ে আমার আরো একটা খুব বিষয় মনে হলো যেটা বলা উচিত, সেটা হচ্ছে মৌলিক উপমা ব্যবহার এই বইয়ে। মানে আমরা অনেকেই অনেক ধরনের যেগুলোকে আমরা ইংরেজি ভাষায় বলি ক্লিশে, সেগুলো অনেকে ব্যবহার করি বিভিন্ন সময় কথাবার্তার ক্ষেত্রে বা আমাদের দৈনন্দিন লেখাপত্রের ক্ষেত্রে। কিন্তু নোনাপানি স্কুলে বেশ কিছু ক্ষেত্রে, এবং আমি যেহেতু নিজে খানিক লেখালেখি করি, আমার নিজের সবসময় এই বিষয়টি নিয়ে চিন্তা থাকে যে মৌলিক উপমা কিভাবে, আমাদের নিজেদের জীবন থেকে উঠে আসা উপমা কিভাবে মানুষের সামনে প্রতিস্থাপন করা যায়। তো যেমন কিছু মৌলিক উপমা আমার মনে হয় আমার বেশ ভালো লেগেছে। এক জায়গায় উনি বলছেন কলকাতা শহরের বদল নিয়ে, যে তখনও ফ্লাইওভার শুয়োপোকার মতো ঘিরে ধরেনি কলকাতা শহরকে। মানে ফ্লাইওভার যে শুয়োপোকার মতো, এই বিষয়টি চট করে আমাদের মাথায় আসবে না। এবং আরেকটি ভীষণ সুন্দর, আমার মনে হয় এটা শেষের দিকে, ফ্লাইওভারটা শুরুর দিকে, শেষের দিকে আরেক জায়গায় মিস বলছেন যে শিক্ষকের কাজ কি, এই নিয়ে যখন মিস বলছেন তখন বলছেন কৈশোরের কিশলয়কে সযত্ন মমতায় যৌবনের শ্যামলতায় পৌঁছে দেওয়া। এবার এই যে একটা অসাধারণ একটা ইমেজারি আমি বলবো, মানে কৈশোর যে একটা মাটির তাল, উনি বলছেন বিভিন্ন জায়গায় বাচ্চারা মাটির তাল হিসেবে, আমরা জানি যে মাড মোল্ডেড ইনটু স্ট্রাকচার, এই ইমেজারিটা আমরা খুব ভালোভাবে জানি ছাত্র এবং বাচ্চাদের ক্ষেত্রে। কিন্তু কৈশোরকে যে একটা কিশলয়ের মতো, ছোট পাতার মতো ভাবা, এবং সেটার যে একটা স্বতন্ত্র চিন্তা, তো এই বিষয়টি আমার খুব গুরুত্বপূর্ণ লাগে। তাছাড়া আমার মনে হয় এটা নিয়ে আমার মিসের কাছে একটা প্রশ্নও থাকবে যে মানে এই ধরনের মৌলিক উপমায় আপনি পৌঁছন কি করে বা উপনীত হন কি করে, এইটা আমার কাছে খুব গুরুত্বপূর্ণ। শুধুমাত্র এটা আমার নিজেরও কায়েমি স্বার্থ রয়েছে, আমি যেহেতু লেখালেখি করি সেজন্য আমার আরো জানার ইচ্ছে। বাকি এবার সবার শেষে বলার যে সমস্যাটা হচ্ছে যে অনেকেই অনেক কিছু বলে ফেলেছেন, সুতরাং মানে আমি অনেক কিছু যেগুলো বলবো ভেবেছিলাম সেগুলো অনেকেই কভার করে ফেলেছেন, কিন্তু কিছু জিনিস আমার মনে হয় বলা খুব গুরুত্বপূর্ণ এক্ষেত্রে। যেটা মোটামুটি এই যে স্টাইলটা, যেটা নিয়ে দেবযানীদিও বললো, সুচিন্তনও বললো, যে একটা মেমোয়ার বা এই ধরনের যেখানে স্কুলটা মূল উপজীব্য, এবং স্কুল বাকিরা সবাই যেন স্কুলকে আবর্তিত করে পার্শ্ব চরিত্রের মতো ঘিরে রেখেছে। মানে পার্শ্ব চরিত্র আমি ওই সেন্সে বলছি না, মানে স্কুলকে আবর্তিত করে সমস্ত কিছু ঘটছে, মানে সমস্ত ইভেন্ট। এবার আমার মনে হয় এটা খানিকটা পার্টিসিপেন্ট অবজারভেশন, আমরা যেটা অ্যানথ্রোপোলজির ভাষায় পার্টিসিপেন্ট অবজারভেশন স্টাইল বলি, সেই ধরনের একটা আখ্যান মিস নিজেকে উজ্জ্ব রেখেছেন অনেক ক্ষেত্রে। মানে সেই পার্টিসিপেন্ট অবজারভেশনে সেটাই বক্তব্য যে আমি একজন পার্টিসিপেন্ট, কিন্তু আমি অ্যাজ এ থার্ড পার্সন অবজার্ভ করছি। কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপারটা হচ্ছে মিস তো নিজেও স্কুলের একজন খুব গুরুত্বপূর্ণ স্তম্ভ। এবার সল্টলেক স্কুল তৈরি হওয়ার পেছনে যে মানুষগুলির মানে তৈরি হওয়া বলতে স্কুল হিসেবে তৈরি হওয়ার
পেছনে যে মানুষগুলি সবচেয়ে বেশি অবদান, তার মধ্যে মিস নিজে একজন। এবার আমার মনে হয় সেই জায়গা থেকে আমি খানিকটা ওই আমরা এই যে পরিবর্তিত সময় এবং পরিবর্তিত ভ্যালু সিস্টেম এবং কিভাবে একটা 2000-এর দশকে অনেক কিছু পাল্টে যাচ্ছে, এই বিষয়ে আলোচনাটা আনতে পারবো। যে আগে একটা মানে হয়তো মিসদের জেনারেশনে, মানে আমার মা সুচিন্তনের বা অনেকেই আমরা এবং মিস তারা সমসাময়িক জেনারেশনের। তো আমার মনে হয় আমরা ছোটবেলায় এমন কিছু শুনে বড় হয়েছি, বা আমাদেরকে মিসরা যা শিক্ষা দিয়েছেন যে নিজের কথা অতটা বলো না, অন্যরা তোমার কথা বলবে, অন্যরা তোমার প্রশংসা করবে, নিজের ঢাক নিজে পিটিও না, বিনয়ী হও, প্রকৃত বিদ্যা বিনয় এনে দেয়, এই ধরনের শিক্ষা আমরা ছোটবেলা থেকেই পেয়েছি। এবার এই শিক্ষার যে একটা আমূল পরিবর্তন হচ্ছে, মানে এই সেদিন মিসের বাড়িতেও এই নিয়ে আলোচনা হচ্ছিল যে হঠাৎ করে বলা হচ্ছে যে তুমি সব, ইন্ডিভিজুয়ালি সব, এবং এক ধরনের এই যে নম্বর বা নম্বরের পেছনে দৌড়নো বা তথাকথিত সাফল্যের পেছনে দৌড়নো, যেটাকে বাজার সাফল্য বলছে, সেই দৌড়নো, এই ব্যাপারটা একটা খুব মানে কি বলবো, এইটাও খুব গুরুত্বপূর্ণ একটা শিক্ষা যে মিস নিজেকে খুব সুন্দরভাবে উজ্জ্ব রাখছেন এই গোটা ন্যারেটিভটা। এবং এই উজ্জ্ব রাখাটা কিন্তু একটা আগের জেনারেশনের শিক্ষা, যেটা হয়তো এখন সেই শিক্ষা অনেক ক্ষেত্রেই অনেকে সেই জিনিসকে সম্পূর্ণভাবে রিডান্ডেন্ট মনে করবে। এবার সেই জায়গাটা আমার মনে হয় প্রত্যেক ক্ষেত্রে গুরুত্বপূর্ণ, এবং আমার মনে হয় সেই বাণিজ্যিক যে কাঠামো, একটা বাণিজ্যিক কাঠামোর বাইরে বেরিয়ে যে আমাদের স্কুল এবং আজকে আমাদের যে এই পারস্পরিক সম্পর্কগুলো, আমার মনে হয় এই যে আমরা এখানে যারা সবাই বসে আছি, একটি চ্যাপ্টার, র্যাপসোডির চ্যাপ্টারটির নাম হচ্ছে হুজ দ্য বেস্ট এসএলএস। এটি আমাদের খুব গুরুত্বপূর্ণ একটি স্লোগান ছিল। আসলে মানে সৌরভ দা, অনির্বাণ দা, দেবযানীদিরা র্যাপসোডি দেখেননি বলে হয়তো তাদের এই অভিজ্ঞতাটা নেই, কিন্তু হুজ দ্য বেস্ট এসএলএস এর ব্যাপারটা আমাদের কাছে একটা খুব কি বলবো আবেগঘন একটি বিষয়, এবং সেই জায়গা আমার মনে হয় আমাদের প্রত্যেকের মধ্যেই একটি করে ওই কৈশোরের কিশোরয় লুকিয়ে রয়েছে, যারা হয়তো মাঝে মাঝে ভীষণ একাকিত্বের সময়, আর আমি যখন প্রথমেই বইটি পড়েছিলাম তখন আমার একটু দিল্লিতে একটু একা থাকতে গিয়ে একটু সেন্স অফ বিলঙ্গিং এর অভাব হচ্ছিল। তো আমার মনে হয় প্রথমবার বইটি পড়ে আমি প্রচন্ডভাবে অবাক হয়েছিলাম এবং ভীষণভাবে আমাকে তার অন্যভাবে ছুঁয়ে গেছিল। তার কারণ হচ্ছে সেই সেন্স অফ বিলঙ্গিং, সেই ফ্যামিলিয়ারিটি, সেই পরিচিত পরিসরটাকে খানিকটা ছুঁয়ে দেখার বা ছুঁতে পারার এক ধরনের একটা এক্সপিরিয়েন্স এই বইটি অফার করেছিল। এবার এক্ষেত্রে আমি একটা পার্সোনাল, সবাই মানে স্ট্রিক্টলি সৌরভ দা বলে দিয়েছে যে বই সংক্রান্ত আলোচনাই হবে, কিন্তু আমি একটা মানে বই সংক্রান্ত আলোচনা, কিন্তু মানে একটু চিট করছি বিষয়টাকে। বইটিতে মানে আমি এটি বলছি কারণ এই পার্টিকুলার ব্যাপারটা নিয়ে আমি মিসের একটি পার্টিকুলার জিনিস বলতে চাইছি, যে আমি বইটিতে একটি ভীষণ সামান্য জায়গায় উঠে আসি, সেটি হচ্ছে গুপি বাঘার ভারত দর্শন বলে একটি নিত্য আলেখ্য হয়েছিল 2015 সালে খুব সম্ভবত। এবার ওই শর্মিলা মিস এর দেখানো পথে অ্যানুয়াল প্রোগ্রামে এই নাটকটি হয়েছিল, এবং সেই নাটকে আমি গুপির অভিনয়ে পাঠ করেছিলাম। এবার সেই নাটকটিতে এবং যে অসাধারণ সুন্দর ছন্দ ব্যবহার, প্রত্যেকটি জিনিসে নাচ এবং ব্যাপারগুলোকে এত সুন্দরভাবে প্রত্যেকটি দেশের নাচকে দেশের বিভিন্ন প্রান্তের নাচ গানকে একসঙ্গে একত্রিত করে কি সুন্দরভাবে সত্যজিৎ রায়ের তৈরি করা চরিত্রের সঙ্গে সম্পৃক্ত করা, এই বিষয়টি মিস এত সুন্দরভাবে করতে পেরেছেন, এবং এটি সম্পূর্ণভাবে সাহিত্য গুণ, মানে প্রচন্ডভাবে সাহিত্য গুণ সম্পন্ন না হলে এটা সম্ভব নয়। তো সেই জন্য
আরো একটি মিসের কাছে এটা প্রশ্ন থাকবে, দুটি প্রশ্ন থাকবে, এবং তারপর আমি এই বইটি নিয়ে ফাইনাল যে কথাটি বলবো। তার আগে একটা হচ্ছে যে অকাজের কাজ নিয়ে যে মানে পেডাগজির কথাটা সুচিন্তন বললো, বিভিন্ন ইউনিক পেডাগজির জায়গা এটি দিতে পারে, এবং দেবযানীজি যেটি বললো যে টিচার ট্রেনিং এর ক্ষেত্রে এই বইটি ভীষণ গুরুত্বপূর্ণ। এবং আমার মনে হয় এটি নিয়ে এই যে মিস এখন আজকে যে ছোটদের বই লিখছেন, হয়তো মানে ছোটদের বই বা ছোটদের নিয়ে কাজ করা সলতে পাকানোটা খানিকটা হয়তো এই অকাজের কাজের মধ্যে দিয়ে হয়েছিল, বা হয়তো তখন ভেবেছিলেন এটা মিস আরো ভালো করে বললে আরো ভালো হয়। এবং এটি যে একটি খুব ইউনিক একটা পেডাগজিক্যাল এক্সারসাইজ, যেটা একটা বাচ্চাকে তার তার স্ট্রেংথে খেলতে দেওয়া, মানে আমাদের যেটা যেটা আমাদের শিক্ষা ব্যবস্থার যে সামগ্রিক সমস্যা, যে হাতিকেও গাছে চড়তে বলা হচ্ছে, বাদরকেও গাছে চড়তে বলা হচ্ছে, মাছকেও গাছে চড়তে বলা হচ্ছে, কিন্তু ব্যাপারটা হচ্ছে যে কে গাছে চড়বে এবং মানে কে গাছে চড়তে পারে, কে ভালো, কেউ হয়তো ভালো দাবা খেলতে পারে, কেউ হয়তো ভালো নাচ করতে পারে, কেউ হয়তো ভালো গান করতে পারে, কিন্তু তাদের প্রত্যেককে একটা সরল রেখায় চালিত করার এই যে একটা অপপ্রয়াস আমি বলবো, সেই অপপ্রয়াসটা সত্যি মানে এই জায়গাটা থেকে কতটা বেরোনো সম্ভব এই অকাজের কাজ, মানে it basically allows the student to play to their own strength. কেউ ভালো গান গাইতে পারছে, বা কেউ হয়তো বর্ণনা দিতে পারছে খুব ভালো, কেউ হয়তো বলতে পারছে খুব ভালো, কেউ হয়তো আঁকতে পারছে খুব ভালো। তো সেই ক্ষেত্রে আমার মনে হয় একটি বাচ্চা যে একদম ছোট এবং সত্যি কিশলয়, তার মনোবলটা বাড়ানোর ক্ষেত্রে অকাজের কাজের মতো ইউনিক পেডাগজিক্যাল এক্সারসাইজ খুব গুরুত্বপূর্ণ। আর তাছাড়া মনোবল নিয়ে কথা হলে আমার মনে হয় ওই ব্র্যাকেটে ইংরেজি মাধ্যম ব্যাপারটা নিয়ে আমাদের একটু হীনমন্যতা, যতই আমরা জোরের জায়গা সুচিন্তন বলুক, আমি খানিকটা তো হীনমন্যতা ছিলই, এবং সেটা অনেকের মধ্যেই আছে। মানে আমরা যখন অন্যান্য জায়গায় গিয়ে বলি যে হ্যাঁ আমরা সল্টলেক স্কুলে পড়তাম, একটু মানে আমাদেরও একটু হয় যে আচ্ছা মানে এরকম বড় বড় জায়গার লোকজন সল্টলেক স্কুল থেকে বেরিয়েছে, কি সাংঘাতিক একটা ব্যাপার, এটা একটা মানে অদ্ভুত একটা আশ্চর্য করা, মানে আশ্চর্য করার ব্যাপার নয়, কারণ অনেকেই বেরিয়েছেন, কিন্তু আমাদের মধ্যে খানিকটা ব্যাপারটা হয়তো হয়ে গেছে। মানে আমি তো বলি খুব মজা করে যে আমাদের স্কুলটা হচ্ছে সাবঅল্টার্ন স্কুল, আমরা খানিকটা কলকাতার এই এলিট ইংরেজি মাধ্যম স্কুল, যেটা মিসও বলছেন বই, এলিট ইংরেজি মাধ্যম স্কুলের মতো নই, এবং আমাদের অনেক কিছু বলা হয় সেই জন্য, ইনডিসিপ্লিন এবং অন্যান্য অনেক ধরনের শব্দবন্ধ বিশেষণ আমাদের বিদ্ধ করেছে বিভিন্ন সময়, এবং সেগুলো আমরা যেহেতু আমরা অনেকেই অন্যান্য স্কুলে গেছি বিভিন্ন অনুষ্ঠানে অংশ নিতে এবং বিভিন্ন সময় প্রাইজ টাইজও জিতে এনেছি, সেই মানে ট্যাগটা খুব একটা পেছন ছেড়ে যায়নি, অন্যান্য জায়গায় গিয়ে ব্যাপারটা ছেড়ে যাচ্ছে। তো মানে আমার মনে হয় সেটাও একটা বেশ এটা বেশ আমরা একটা ভাবার মতো বিষয়, যে কি মানে ডিএনএ তে কি আছে, যে এই স্কুলটির ডিএনএ তে যে এই রকম একটা জিনিস সত্ত্বেও কতটা ভালো এই রকম সম্পর্ক, মানবিক সম্পর্কগুলো তৈরি হয় এবং তথাকথিত সাফল্য এনে দিতে পারে স্কুলের ছাত্রছাত্রীরা। আরেকটি আমি খুব এ নিয়ে বলতে চাই যে আমি মিসকেও এটা জিজ্ঞেস করতে চাই, কতটা সাহিত্যের প্রভাব এই লেখনীতে, মানে আপনি যেহেতু হ্যাঁ একজন কমেন্ট করে বলেছেন এই যে এই আন্ডারডগ থাকার যে ব্যাপারটা, এই অ্যারোগেন্সটা খানিকটা আমাদের গ্রাউন্ডেড করে রাখতে সাহায্য করে, খানিকটা আমাদের হয়তো মানে আকাশে উঠতে দেয় না, যেটা হয়তো খুব ভালো ব্যাপার। তো কতটা সাহিত্য প্রভাব আমি বলছিলাম, সাহিত্য গুণের কথা বলছিলাম, কারণ বারবার বিভিন্ন গজল উঠে আসছে মিসের আখ্যানে, বারবার রুশ উপকথা উঠে আসছে, রবীন্দ্রনাথ উঠে আসছেন, অপু দুর্গা উঠে আসছেন। তো এই যে এই জায়গাটা, মানে আপনার যে লেখনীতে
বাংলা সাহিত্য বা অন্যান্য ক্ষেত্রে গান বা এটার কতটা প্রভাব এবং কিভাবে ব্যাপারটাকে আপনি দেখেন, সেটা নিয়ে একটু বললে খুব ভালো হয়। এবং আরো একটা জিনিস আমার ভীষণ ইন্টারেস্টিং লাগে, সেটা হচ্ছে যে এই বইটা যদি কেউ পড়ে তাহলে একটা ব্যাপার হচ্ছে যে এই বইটায় মানে, আর আমি যেহেতু সম্পাদনা করি আমার এটা বারবার মনে হয় যে এত লম্বা প্যারাগ্রাফ বইগুলো, মানে প্যারাগ্রাফ গুলো প্রচুর পাতা জুড়ে অনেক মানে একটা গোটা প্যারাগ্রাফ 3-4 পাতা ধরে চলছে, মানে এক ধরনের মানে কাইন্ড অফ পুরোপুরি হয়তো না, কিন্তু এক ধরনের স্ট্রিম অফ কনসিয়াসনেস স্টাইল অফ রাইটিং মিস খানিকটা যাচ্ছেন। তো এইটা মানে এটা পার্সোনালাইজড বলে এই ধরনের স্টাইলটা মিস হঠাৎ কেন ভাবলেন? আমার মনে হয় সুচিন্তন যে প্রশ্নটা করলো সেটার সাথে খানিকটা এই প্রশ্নটা জুড়ে যায়। আর ফাইনালি আমি যেটা বলে শেষ করব সেটা হচ্ছে এই বইটি শুধুমাত্র একটি মানে আখ্যান, ইতিহাস, বায়োগ্রাফি, অনির্বাণদা খুব সুন্দরভাবে লিখেছিলেন এই সময় একবার যে এই বইটি একটি স্কুলের বায়োগ্রাফি, একটি স্কুলের হয়ে ওঠা। আমার মনে হয় যে এই যে যৌথ কাজের সংস্কৃতি, এই সমস্ত যৌথ যাপন, বাণিজ্যিক পরিকাঠামোর বাইরে একটি অন্য ধরনের ভাবনা চিন্তা, সেই সময় পাল্টানো, এই সমস্ত কিছুর আখ্যানের সাথেও এটি স্কুলের একটি আর্কাইভ, একটি প্রামাণ্য আর্কাইভ, এবং মানে এটি সেই জন্য সংরক্ষণ করার ভীষণ প্রয়োজন আছে। আমি যেহেতু মানে ইতিহাসের ছাত্র এবং আমার মা বহু বছর স্টেট আর্কাইভস এর কর্মরত ছিলেন, তো আমার আর্কাইভস এর প্রতি একটা কাইন্ড অফ সফটনেস রয়েছে। তো এই আর্কাইভিং এর প্রসেসটা যেটা হওয়া খুব প্রয়োজন, যেটা আমার মনে হয় না অধিকাংশ ক্ষেত্রে, আমাদের দেশের কনজারভেশন কনসিয়াসনেসটা খুব কম মানুষের। তো এই যে এই মেমোরি গুলোকে মানে কনজার্ভ করে রাখা, এই ক্ষেত্রেও এই একটা অন্য সময়কে ধরে রাখা, অন্য সময়কে অন্য যাপনকে ধরে রাখা, বিকল্প এক ধরনের চিন্তা, এই ক্ষেত্রে এটি একটি প্রামাণ্য দলিল এবং আর্কাইভ। এবং এই জন্য আমি ইনফ্যাক্ট ইনস্টিটিউট অফ ডেভেলপমেন্ট স্টাডিজ কলকাতা যে সল্ট লেক আর্কাইভস, আমি তাদেরকেও অনুরোধ করেছি যে এই বইটি যেন তারা সংগ্রহ করে তাদের আর্কাইভে, এবং যাতে আরো বেশি করে, এটি সল্ট লেকেরও খুব গুরুত্বপূর্ণ, কারণ সল্ট লেক স্কুল ছাড়া সল্ট লেককে ভাবা খুব আমার মনে হয় মুশকিল। আর এই মোটামুটি আমার কথাবার্তা মোটামুটি শেষের পর্যায়ে, আর বেশি সময় নেব না। একটাই কথা বলবো যে এই যে বইটি, এটির যে একটা অদ্ভুত ভিজুয়াল আপিল, যেটা আমি বলে শুরু করেছিলাম এটা বলেই শেষ করবো, যে যেই প্রত্যেকটা জায়গায় এত সুন্দরভাবে মানুষকে এনথিউজ করা, ইমাজিন বিভিন্ন রকমের জিনিসপত্র ইমাজিন করতে, আমার মনে হয় আমাদের স্কুলে বাচ্চাদের এই বইটি ভীষণভাবে পড়ানো উচিত আমার, এবং স্কুলের কর্তৃপক্ষকে আমি নিশ্চয়ই এই অনুরোধ করব যে এই বইটি যেন জনে জনে ছড়িয়ে দেওয়া হয়, এবং মানে দরকার হলে পাইরেটেড কপি ছড়িয়ে দেওয়া হয়, সবাইকে জেরক্স করে ছড়িয়ে দেওয়া হয়, পরীক্ষায় ধারণা। এই সুচিন্তন কদিন আগে বলছিল যে আমাদের কম্প্রিহেনশন বাংলা ধারণা বলতো, সেইগুলোর ক্ষেত্রে বইয়ের বিভিন্ন প্যাসেজ ব্যবহার করা যায়, র্যাপিড রিডার হিসেবে ব্যবহার করা যায় অনেক ভাবে, তাহলে বাংলা ভাষাকে আরো বেশি করে মানে বাংলা ভাষা শিক্ষা আমাদের স্কুলের ক্ষেত্রে আরো বেশি সমৃদ্ধ হবে, এবং সত্যি কথা বলতে বাচ্চারাও অনেক বেশি অনুপ্রাণিত, এবং তাদের হয়তো তাদের ভাবনা শক্তিও আরো বৃদ্ধি পাবে। ধন্যবাদ। অনন্যকে ধন্যবাদ জানাই যে মানে বই সংরক্ষণের প্রসঙ্গে এবং বইটা ছাত্রছাত্রীদের মধ্যে ছড়িয়ে দেওয়ার প্রসঙ্গে তোদের সকলেরই যে চিন্তা ভাবনা, সেগুলো তো আমার ভালো লাগবেই। এবার যাই হোক, সেগুলো ভবিষ্যতের কথা। অনন্য অনেকগুলো প্রশ্ন রেখেছে, প্রথম দিককার প্রশ্নগুলো বোধহয় আমি ভুলে গেছি। তো একটা প্রশ্ন মানে পরে আমার মনে হলো সুচিন্তনের মতো আমার প্রশ্নগুলো নোট করে রাখা উচিত ছিল, তো সেটা তো আমি করিনি। তো যাই হোক, প্রথমে
আমি যেটা নিয়ে বলবো যে ও আমাকে উপমা নিয়ে প্রশ্ন করলো, আমি একটাই কথা বলবো, দেখ ভাই, এই 1984-এ আমি এমএ পাস করেছি, সেই সময় উপমা অলংকার ইত্যাদি ইত্যাদির পাঠ চুকিয়ে দিয়েছি। এখন তুই যদি উপমা নিয়ে প্রশ্ন করিস আমি ডাহা ফেল করব। তুই উপমার রেসিপি জানতে চাইলে আমি বলে দিতে পারি। তো উপমা কিভাবে মাথায় এসছে তা আমি বলতে পারবো না। তার সাথেই বোধহয় তুই যে সাহিত্য সংক্রান্ত প্রশ্নটা করলি, নিশ্চয়ই সেটার সঙ্গেই ব্যাপারটা জড়িত। কারণ আমি বইতে প্রথম দিকেই লিখেছি, যেখানে সাহিত্য নিয়ে আমার পড়ার কথা, সাহিত্য যে আমার প্রথম প্রেম, সেটা তো আমি বারবারই লিখেছি। তো এত ছোটবেলা থেকে এত রকমারি সাহিত্য, মানে বাংলা সাহিত্যের এত রকমারি বই পড়ে বড় হয়েছি, তো সেগুলো নিশ্চয়ই কোথাও না কোথাও তো প্রভাব ফেলেই, সেগুলো তো ভেতরে থেকেই যায় না। সেখান থেকে তো আমরা আমাদের মানে যারা লিখে রেখে গেছেন আমাদের বাংলা সাহিত্যে যে স্বর্ণ ভান্ডার, সেখান থেকে যতটুকু পেরেছি নিয়েছি, সেগুলো তো প্রভাব ফেলেছে নিশ্চয়ই। আর গানের কথাটাও কিন্তু আমার বইতে আমি উল্লেখ করেছি, যে খুব ছোটবেলা থেকে যেহেতু আমাকে চুপ করিয়ে রাখার জন্য আমার হাতে বই ধরিয়ে দেওয়া যেমন হতো, তেমনি রেডিও চালিয়ে দেওয়া হতো। ওই ছোটবেলায় শোনা যে বাংলা গানগুলো, আমাদের ছোটবেলার যে বাংলা আধুনিক গান, তারও কিন্তু সাহিত্য গুণ মানে কম নয় বললে কম বলছি। তার সাহিত্য গুণ যেটা ছিল, মানে কাব্যগীতি বলতে গেলে, কবিতা সঙ্গে গানের পার্থক্য খুব কমই ছিল। আমরা ছোটবেলায় যে বাংলা গানগুলো শুনে বড় হয়েছি, তো সেই গানও আমার ভেতরে ভীষণভাবে প্রভাব ফেলতো। আমি গান খুব ভালোবাসতাম, মানে ওই গান শুনতে। তো সেই জন্য, এবং বড় হয়ে ওঠার পরেও সেই গানের প্রতি ভালোবাসা আমার একই রকম আছে। আর তুই যে গজলের কথা বললি, যে আমি সব রকম গান শুনতেই ভীষণ ভালোবাসি, এবং উর্দু আমার খুব প্রিয় একটা জায়গা। উর্দু সাহিত্য, আমি উর্দু স্ক্রিপ্ট পড়তে পারি না, কিন্তু আমি উর্দু গজলের বা শের শায়েরির বাংলা অনুবাদ আমি অনেক ছোটবেলার থেকেই আমি সেই সব বই জোগাড় যন্ত্র করে পড়েছি। যে কারণে মধুচন্দ্রা মিসের প্রসঙ্গটা আমি বইতে এনেছিলাম, যে মধুদি উর্দু জানেন এবং নিজে উর্দু কবিতা লিখতেন। সেটা জানার পরে আমি যখন তখন মধুচন্দ্রাদির কাছে গিয়ে ওই শব্দগুলোর মানে জানতাম। এই পুরোটাই আমার ভীষণ ভালোবাসার জায়গা। তো সেই জন্যে আমার লেখাতে এগুলো চলে এসছে, বারবার করেই চলে এসছে। আর লেখার যে কাঠামোটা নিয়ে সুচিন্তন এবং অনন্য দুজনেই বললি, সেটা নিয়ে কিন্তু আমি একদম এই অনুষ্ঠানের শুরুতে যেটা বলেছি সেটাই বলবো, যে আমি কিন্তু সত্যি কোনো পরিকল্পনা করে না কিছু লিখিনি। যে কেন চ্যাপ্টার গুলো বড় আর কেন চ্যাপ্টার গুলো ছোট্ট, আমি একদম বলতে পারবো না। আমি ওইভাবে একদমই ভাবিনি। ওই যে শুরুতেই বললাম যে অনির্বাণ আমাকে কয়েকটা পথ দেখিয়ে দিয়েছিল, সেই পথে আমি ব্যাপারটাকে বিন্যস্ত করেছি। তারপরে আমার প্রকাশক আর অভিজিৎ, এরা দুজনে মিলে আমার লেখাটাকে একটা সুস্বাদ আকৃতি দিয়েছে। এর বাইরে আমি আর কিছু বলতে পারবো না লেখার পরিকল্পনা নিয়ে। কেন কতগুলো চ্যাপ্টার বড় আর কেন কতগুলো চ্যাপ্টার ছোট, সেটা অনির্বাণকে জিজ্ঞেস করো। এই বলে আমি অনন্য প্রশ্নের উত্তর দেওয়া। হ্যাঁ, অ্যাকচুয়ালি খুবই সুন্দর। অনন্য এবং সুচিন্তন দুজনেই প্রচুর প্রশ্ন রেখেছিল ও সব প্রশ্ন আমি অনির্বাণকে দেখতে পাচ্ছি না, আমার এই প্রশ্নটার আগে কি উধাও হয়ে গেল? ওকে বেরিয়ে গেছে। এবং আমি যেটা বলছিলাম যে অনন্য এবং সুচিন্তন দুজনে অনেক প্রশ্ন রেখেছে এবং খুব মূল্যবান প্রশ্ন রেখেছে। অনির্বাণ কি কিছু বলবি? আমি অন্য সেই হিসেবে এসেছি। তুই বলে নে, আমি একটাই শুধু লাস্ট কথা বলবো, তুই র্যাপ আপ এরপর কথা আমাকে জাস্ট বলতে চাই। আচ্ছা, সেটা মিস বললেন। আচ্ছা, প্রথমত সুচিন্তন, আপনি এত ভালো বললেন, অনন্য চমৎকার। দেবযানী, আপনারটাও আমি একটু মিস করেছি, এর জন্য খুব সুন্দর বললেন। আমি একটাই জিনিস বলছি, দেখ, যেটা হচ্ছে মিস বলছিলেন না যে ঐচ্ছিক বিষয় হয়ে গেছে, এই যে সিস্টেম একরকম ভাবে কোণঠাসা করে দিচ্ছে, সব ঠিক আছে, সব মানছি,
সিস্টেম তো তাই করবে, সিস্টেমের তো কাজই তাই, সেই জন্যই জন্ম সিস্টেমের। কিন্তু অনেক টিচার রয়েছেন, আমি একটু তুই জানিস সৌরভ আমি ঘাটা, ফলে আমি একটু এই কথাটা বলবোই। সেটা হচ্ছে যে অনেক টিচার রয়েছেন, কিন্তু কেন বলতো মেসকে নিয়ে এতটা আমরা ভেতর থেকে আসে? কারণ মেস ওই সিস্টেম যাই করে যাক, অকাজের খাতার কথা হচ্ছিল, মিস কিন্তু জানেন যে কিভাবে সবার সঙ্গে মানে চেয়ারে বা বেঞ্চে গিয়ে বসতে হয়, এবং মিসের কিছু এসে যায় না মিস কোথায় বসছেন তা নিয়ে। মিসের কিছু এসে যায় না একটি ছেলে বা একটি মেয়ে যে এককালে স্টুডেন্ট ছিল, সে স্টাফ রুমে তার পাশেই চেয়ারে যদি বসতে যায়, অনেকের এসে যায়, অনেকের এসে গেছে, অনেকের এসে যাবে, মিসের কিচ্ছু এসে যায়নি। মিস চেষ্টা করে গেছেন সব সময় যে তাকে কিভাবে কমফোর্টেবল করে দেওয়া যায়। এই জন্যেই কিন্তু মিস মিস, সবাই মিস নয়। দ্যাটস ইট। খুবই সুন্দর বলল অনির্বাণ। এবং আমরা বলি সবাই অল্পবয়স্কর এই আলোচনায় যারা বসে আছে, এবং আমি ব্যক্তিগতভাবে অনেককেই চিনি স্কুলের, তারা খুব স্বভাবকে দেখি একটু 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 অ্যান্টি এস্টাবলিশমেন্ট আর কি, নিয়মের বাইরে গিয়ে কিছু করা, সেটা আমরা সবাই করে থাকি অল্পবয়স্কর, এবং সেগুলো শিক্ষার কিছুটা ওপর মহল থেকে আসে। বিশ্বের মতন কয়েকজন ব্যক্তি তো ছিল আমাদের জীবনে, স্কুল জীবনে, যারা আমাদের এই শিক্ষাগুলো দিয়ে গেছেন আর কি। আমরা অনেকক্ষণ আলোচনা করেছি, বইটা নিয়ে অনেক বিষয় আছে যেটা নিয়ে ঘন্টার পর ঘন্টা আলোচনা করা যায়, অনেকগুলো বিষয় আমরা টাচ করিনি। তো আমার অ্যাকচুয়ালি দুটো প্রশ্ন আছে, খুব হালকা চালের প্রশ্ন। সেটা হচ্ছে, দুটো প্রশ্নের উত্তর যদি তুমি দিতে পারো মিস, সেটা হচ্ছে নোনাপানি স্কুল নামকরণটা যদি তুমি একটু বলো। সেটা সুচিন্তন কিছুটা প্রশ্ন করেছে, অনন্য কিছুটা উল্লেখ করলো ওর বক্তব্যের মধ্যে। আরেকটি বিষয়, এটা খুবই হালকা চাপের প্রশ্ন, যে আমি যখন পড়ছি, আমরা যে সময় বড় হয়ে উঠছি, সেই সময় যে মানে বন্ধুর বান্ধবী থাকা, বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড থাকা একটা, এবং সেটা সগর্বে ঘোষণা করা, এটা খুব একটা প্রথা ছিল না আমাদের তখনকার সময় আর কি। আমরা খুব ওপেনলি সেটা খুব ডিক্লেয়ার করতে পারতাম না। মানে আমার স্কুলের মনে আছে আমার বহু লোকের প্রতি ইনফ্যাচুয়েশন ছিল, এবং সেটা ইনফ্যাচুয়েশন লেভেলেই রয়ে গেছে। যে তাকে গিয়ে যে ব্যক্তিগতভাবে বলার সেই সাহসটা আমাদের ছিল না আর কি। এটা ওই সময়কার কথা, ওই সময়কে আমরা বড় হয়ে উঠছি। কিন্তু তোমার বইতে একটা মজার ঘটনা আছে, সেটা হচ্ছে, সেটা নিয়ে তুমি একটু বলো, যে একটি ছেলে তোমার প্রশ্নের উত্তরটা না লিখে প্রেমপত্র দিচ্ছে আর কি, এবং সেটা একটা ভেঙে যাওয়া প্রেম, তার সেই যে ব্যথা বেদনা, তার সেই ইমোশন, সেটা পুরো উগড়ে দিচ্ছে সেই প্রশ্নপত্রের মধ্যে। ওই ঘটনাকে যদি একটু বিস্তারিত ভাবে বলো, ওই ঘটনাটা আর নোনাপানি স্কুলের নামটি নিয়ে একটু বলো। হ্যাঁ, ঘটনাটা নিয়ে বলছি। আর অনন্যকে এখন আমি একটা রিকোয়েস্ট করছি, এই কথাটা বলার সময় শুধু আমাকে ফোকাস করিস না, আমি সবার প্রতিক্রিয়াটা দেখতে চাই। তার কারণ সৌরভ তো নিজের সময়ের কথা বললো, যে ওই সময় এই ব্যাপারটা হতো, মানে একটু অতটা সহজ ছিল না, এবং সৌরভ নিজের মনোবেদনাটাও কিন্তু চন্দনা মিসের ক্লাসেই বলে ফেললো। এটাও কিন্তু একটু লক্ষণীয় ব্যাপার, একজন খাতায় লিখেছিল, একজন চন্দনা মিসের ক্লাসে বলল। তো সৌরভকে জানাই, যে ছেলেটি আমার খাতায় লিখেছিল সে বাবা তোমাদেরই 1 বছরের সিনিয়র, সে এমন কিছু এখনকার নয়। আমি তো এর থেকে বেশি আর কিছু বলতে পারবো না। এবং যে ঘটনাটি আমি লিখেছি, আমাদের ওই জ্যাভলিন নিয়ে মারামারির যে ঘটনা, হ্যাঁ, সেই ব্যাচেরই, সে কিন্তু সেই ব্যাচেরই। এবার তোদের থেকে 1 বছরের বড় না 2 বছরের বড় আমি আমার গুলিয়ে যায়, অনির্বাণ বলতে পারবে, 2। হ্যাঁ হ্যাঁ। সুতরাং ওই যারা আমাকে ঘোল খাইয়েছিল যে ব্যাচ, তারা তোমাদের থেকে 2 বছরের বড়। সুতরাং
একাল সেকালের ব্যাপার নেই, তার মনে হয়েছিল সেই জন্য সে আমার খাতায় লিখে দিয়েছিল। এবং আমি যেটা লিখেছি, যে রচনাটা কি লিখতে দিয়েছিলাম এখন তোমার মনে নেই, কিন্তু ওই আমরা ছোটবেলার থেকে একটা মজার কথা সবসময় বলি না, যে ওই গরুর রচনা লেখা। একটি ছেলে শুধুমাত্র গরুর রচনাই শিখে গেছে, তো সে কোনো না কোনো দিক থেকে নদীর ধারে গরু চড়ে, গরু ঘাস খায় করে নদীর রচনাকে পাশে রেখে সে গরুর রচনা লিখে রেখে এসছে। তো এই যে খুব কমন ব্যাপারটাই সেই ছেলেটি করেছিল। বিষয়টা এখন আমার মনে নেই, কিন্তু সেখান থেকে সে একটি প্রেমের গল্প লিখেছিল। এবং সেখানে নামগুলো, সেটাই, কারণ প্রেমের গল্প লিখতেই পারে, কিন্তু নামগুলো তো সব আমার পরিচিত, সে তো নিজের নামটাও লিখছে। তো সুতরাং নামগুলো দেখে তো আমি বুঝতে পারছি যে কি হচ্ছে এটা। তখন তাকে সরাসরি জিজ্ঞেস করলাম যে এটা কি করলি, আমি তাহলে কি করব, মানে এখন আমি যে 2021-এ রিটায়ার করেছি, এটা যদি ওই 19-20-21-এর ঘটনা হতো, আমি ওকে ডাকতামও না, আমি জিজ্ঞাসাও করতাম না, আমি যা নম্বর দেওয়ার দিতাম ওর লেখার ওপর ভিত্তি করে। এবার মনে রাখতে হবে, তখন আমারও তো মানে শিক্ষক জীবনের শৈশব না, আমিও তো শিখছি, তোরাও যেমন শিখছিস আমিও শিখছি। তখন তো আমি বুঝতে পারছি না যে এই লেখাটাতে আমি নম্বর দেওয়া আমার উচিত কিনা, আমি কি করব। আমি এবার ওকে ডেকে বললাম যে এটা কি হলো, তুই এরকম লিখলি কেন? বললো কি করবো, আমি কাউকে বলতে পারছি না, কোথাও তো একটা বলতে হবে, আমি তাই আপনাকে লিখলাম। সুতরাং এটা রেকাল সেকাল নেই ভাই, এটা চিরকালই আছে। আর যেটা কি বললি নোনাপানি স্কুল, আসল কথা নোনাপানি যেটা সুচিন্তন বললো, আমি একটা কবিতা লিখেছিলাম নোনাপানি কুইজ নাম নিয়ে। আর ওই সময় না আমার সালটা ঠিক মনে নেই, কোনটা আগে কোনটা পরে আমার ঠিক মনে নেই। আমাদের টিচার্স ডে প্রোগ্রামে যে ছেলেমেয়েরা অনুষ্ঠানের আয়োজন করত, সেখানে ওরা একটা খুব কঠিন ইয়ে রেখেছিল টিচারদের জন্য, এবং সেখানে আমাদের বাংলা টিচারদের ডাকেনি। সেই ব্যাপারটা ছিল হচ্ছে যে টিচারদের ওরা কিছু প্রশ্ন করবে, তাদেরকে সম্পূর্ণ বাংলায় উত্তর দিতে হবে। দেখ, ঘটনাটা বলতে গিয়ে আমার মনে হচ্ছে এখন যে এটাও আমি লিখতে পারতাম বইতে, কারণ অতদিন আগে দেখ বাচ্চারা কিন্তু মানে অন্যান্য সাবজেক্ট যারা পড়াচ্ছেন তারা তো ইংরেজি মাধ্যমেই পড়াচ্ছেন, তারা তো বাংলা বলেন না। আমাদের স্টাফ রুমে বাংলা কথা হচ্ছে সেটা ছেড়ে দাও, তাদের দিয়ে কিন্তু বাংলা বলাচ্ছে। বাংলার প্রতি ছেলে মেয়েদের কিন্তু তখনও সেই জায়গাটা রয়েছে যে টিচাররা স্টেজে এসে বাংলা বলুক, এবং কিছু কিছু শব্দ তো বেরিয়েই যাবে না, চেয়ার পেন্সিল অমুক তমুক এগুলো তো বেরিয়েই যাবে, এবং তখনই হই হই করে তাদের নম্বর কাটা হচ্ছে। সেখানে না লীলাদি কিন্তু নোনাপানি কথাটা ব্যবহার করেছিলেন। মানে এমন একটা প্রশ্ন করা হয়েছিল যে সল্টলেক স্কুল কথাটা ওনাকে বলতেই হবে, উনি কি বলবেন ভেবে পাচ্ছেন না। উনি লবণ হ্রদ বলেননি, কারণ হয়তো মানে লবণ হ্রদ এতটা ওনার উচ্চারণের সমস্যা থাকতেই পারে লীলাদির, তো উনি নোনাপানি কথাটা ব্যবহার করেছিলেন। তো সুতরাং এটা তো মানে এই ঘটনাগুলোর থেকে যে আমার বইটার নাম নোনাপানি এসছে তা আমি বলবো না। নোনাপানি কথাটার মধ্যে আমার একটা ব্যক্তিগত অনুভূতির কথা বলছি, যে লবণ হ্রদ শব্দটা ভীষণ কেজো না, ভীষণ কেজো, মানে সরকারি জায়গায় টায়গায় লবণ হ্রদ শব্দটা ভীষণ ভাবে ব্যবহৃত। আর নোনাপানি কথাটার মধ্যে একটা কিন্তু অদ্ভুত টান আছে, একটা মানে সমুদ্রের প্রতি আমাদের যে টান, সমুদ্রের নোনা জলের প্রতি আমাদের যে টান, সেটা কিন্তু নোনা পানিতে আছে, সেটা লবণ হ্রদে নেই। তো ওই টানটার কারণে আমার নোনা পানি শব্দটা খুব পছন্দের। আমি হ্যাঁ, মানে এই বিষয়ে জাস্ট আমি একটা ছোট্ট কথা বলবো। আমার মনে হয় যেহেতু মানে বাংলা ক্লাস হচ্ছে আমাদের, প্রফুল্ল রায়ের একটি উপন্যাস রয়েছে নোনা জল মিঠে মাটি। এটা হচ্ছে আন্দামান সেলুলার যে সরি মানে উদ্বাস্তু মানুষের আন্দামান নিয়ে যাওয়া নিয়ে উপন্যাস। তো ওই আমার মনে হয় যে এই আপনি যেটা বলছেন এটা খুব ভালোভাবে চলে আসে। আর ওই আমি যেটা বলছিলাম ফ্লুভিয়াল যে ব্যাপারটা, যে সল্ট লেক একটা আসলে বিদ্যাধরীর সল্ট বেসিন ছিল, তারপর সেটাকে এখন বাস্তু জমি করে একটা হয়েছে। তো এই ব্যাপারটা আপনার নামকরণ মানে আপনার মানে এক্ষেত্রে লীলা মিসের নামকরণে খুব ভালোভাবে উঠে আসে আর কি। সেটাই ব্যাপার। আমি শুধু এই একটা নাম দিইনি, আমি আরো দুটো তিনটে দিয়েছিলাম, কিন্তু এই নোনাপানি স্কুলটাই মানে একবারে পছন্দ হয়েছে আর কি সবারই, সেটাই ব্যাপার। যাক, এই আলোচনাটা চলতেই থাকবে। যেটা বললাম একটু আগে, বলছিলাম যে এখানে 10 ঘন্টা আলোচনা চলতে পারে, এবং তার ব্যবস্থা আমাকে রাখছে।
সেটা হচ্ছে আমরা এরকম একটা আলোচনা হয়তো অন্য কয়েকজনকে নিয়ে আসবো অগস্ট বা সেপ্টেম্বর মাসে, হয়তো অনলাইন কিছু একটা করবো এরকমই। আরেকবার এই বইটা নিয়ে আলোচনা হবে। তারপরে আমাকে যে একটা মেগা প্ল্যান, এবং সেখানে হয়তো আমাকে স্কুল অথরিটির হয়তো সাহায্য লাগতে পারে, সেটা হচ্ছে যে আমরা একটা ফিজিক্যাল ডিসকাশন করতে চাই, মানে হাইব্রিড, যে ফিজিক্যাল একটা বুক নিয়ে ডিসকাশন, সেটা অনলাইন থেকে স্ট্রিম করা যায়। সেটা আমরা ভাবছি আগামী বছর 2026-এর জানুয়ারি বা ফেব্রুয়ারি বইমেলার সময় যদি স্কুল প্রাঙ্গণে করা যায় বা কোনো অডিটোরিয়ামে করা যায়, সেটা আমারই চিন্তায় রয়েছে। যেটা বললাম, এই বইটা নিয়ে খুব বিস্তর আলোচনা করা যায়, প্রচুর বিষয় আছে। আপনারা যারা পড়েনি বা যারা পড়েনি তারা প্লিজ বইটা কিনে পড়ো। এবং আমি শুরুতেই একটা কথা বলেছিলাম, কয়েকজন অন্যান্য প্রাক্তনীর বইয়ের কথা বলেছিলাম, সেই বইগুলোও যাতে সবাই পড়ে। এবং স্কুল অথরিটির কাছে আমার একটি অনুরোধ, আমার সবার তরফ থেকে আমি বলছি যে এই বইগুলো স্কুলের লাইব্রেরিতে যদি স্থান পায় খুব ভালো হয় আর কি। তো এই বলে আমাদের আজকের আলোচনা শেষ করছি। ধন্যবাদ জানাই অনির্বাণকে, দেবযানীকে, সুচিন্তনকে, অনন্যকে এবং সর্বশেষে চন্দনা মিসকে। থ্যাংক ইউ। আমি তোদের কি জানাবো, অনেক অজস্র ভালোবাসা জানালাম। ধন্যবাদের কোনো জায়গা নেই, অজস্র ভালোবাসা। আবার কেকের কথা বলছে, দেখেছিস? হ্যাঁ ঠিক আছে, ভার্চুয়ালি, এটা ভার্চুয়াল মিটিং, কেকটা ভার্চুয়ালি। ঠিক ঠিক আছে।